তো আমরা টাইপ 13 চলে আসি। তো টাইপ 13 তো তোমার দেখো, এটা তোমার অর্থকর এবং মেটা নির্দেশক মোস্ট 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 ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনে তোমার অনেকবার এখান থেকে প্রশ্ন আসে। তো ওটা বুঝতে পারছো? মানে এই যে দুটো প্রশ্ন লিখছি না, তোমার প্রায় এই প্রশ্নটা তোমার 3 থেকে 4 বার প্রশ্ন আসে, এটা তোমার 4 থেকে 5 বার বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্ন আসে। তুমি এতটা নিচে থাকতে পারো যে এখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, আচ্ছা। তো তোমার প্রশ্ন বলছে যে কোনটা অর্থকর নির্দেশক, আর পরের প্রশ্ন বলছে কোনটা মেটা নির্দেশক, আর পরে তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াতে বলছে যে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক, মানে কে অধিক সক্রিয় কে কম সক্রিয়, মানে কে আগে বিক্রিয়া দেবো কে পরে বিক্রিয়া দেবো, এটা তোমাকে ফাইন্ড আউট করতে বসে। 3টা প্রশ্ন আনসার করার পূর্বে আমরা তোমার আছে অর্থকর আর মেটা নির্দেশক আমরা কিভাবে চিনবো দেখো। এখানে আমি অনেকগুলো উদাহরণ লিখে রাখছি। আচ্ছা বলো তো, তোমাদের আমি বলি যে এতগুলো মুখস্থ করে আমাদের তুমি পারবা? মনে থাকবো না তো? এই জন্য জাস্ট এগুলো মনে রাখার জন্য তোমাকে আমি শর্ট কিছু ট্রিক্স দিব। তার আগে চলো অর্থ করা জিনিসটা কি আমি তোমাকে একটু বলে নিই। দেখো, যে ধরো সাপোজ যে বেঞ্জিন রিং এর ভিতরে কোন একটা প্রতিস্থাপক আগে থেকে আছে, এখন এই বেঞ্জিন রিং এর ভিতরে আরেকটা প্রতিস্থাপক যুক্ত হইতে চাচ্ছে। তাহলে এখন আসলে দেখো যে তোমার যদি এটা প্রথম প্রতিস্থাপক হয়, এটা তোমার যদি 1 নাম্বার কার্বন হয়, তাহলে আগত দ্বিতীয় প্রতিস্থাপক কোথায় বসবে এটা নির্ধারণ করব এই প্রথম প্রতিস্থাপক। ঠিক আছে, এখন পরবর্তী যে মানে জায়গাগুলো আছে এটাকে আসলে আমি দুই ভাগে ভাগ করি, এটা অর্থকর আর মেটা নির্দেশক। তো যদি তোমাকে এই এমসিকিউটা দেয় যে অর্থকর অবস্থান কোনগুলা, তাহলে মনে রাখবো অর্থকর অবস্থান হচ্ছে তোমার 2 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 6 নাম্বার, মানে 2 নাম্বার পজিশন, 4 নাম্বার আর 6 নাম্বার, তাহলে অবস্থান অর্থকর 2, 4, 6। আর মেটার ক্ষেত্রে তোমার হবো এই 2, 4 বাদ দিয়ে বাকি দুইটা কি কি 3 আর 5, তাহলে 3 আর 5 হচ্ছে মেটা পজিশন। এই পর্যন্ত বুঝলাম। তো এটা মনে রাখবা অর্থকরা গুলো তোমার বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ, মানে বেঞ্জিন বলে অ্যাক্টিভ করে, মানে সে দ্রুত তোমার বিক্রিয়া মানে মানে বিক্রিয়া করতে অংশগ্রহণ করে খুব দ্রুত, মানে তার আগ্রহটা বিক্রিয়া করতে বেশি থাকে। এই জন্য এগুলো বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ। আর মেটা নির্দেশক যে গ্রুপ গুলো তাকে বলে বেঞ্জিন নিষ্ক্রিয় গ্রুপ। এরা তোমার সহজেই তোমার বিক্রিয়া ঘটাতে চায় না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, যে অংশটা মুখস্থ রাখলে মানে মনে রাখলেই তুমি আসলে অর্থকরা চিনবা, সেটা তোমার হচ্ছে যদি তোমার ধরো কোন একটা উপাদান দিয়ে বললো বা কোন একটা যৌগ দিয়ে বলে এটা অর্থকরা নির্দেশক কিনা আমাকে বলো, তাহলে তুমি জাস্ট দুইটা জিনিস দেখবে, একক বন্ধন হোক অথবা মুক্ত ইলেকট্রন হোক আছে কিনা। যদি একক বন্ধন অথবা মুক্ত ইলেকট্রন থাকে তাহলে সে তোমার অর্থকরা নির্দেশক। আর যদি বাই চান্স, ঠিক আছে, ধরো তোমার মুক্ত আছে, তাহলে মুক্ত থাকলে তোমার কি বলো অর্থকরা নির্দেশক। আবার যদি এরকম দেখো যে কোনো একক বন্ধন মানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, মানে যদি তোমার হচ্ছে কোনো যৌগের ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখো, তাহলে 100% শিওর সেটা হচ্ছে আমার মেটা নির্দেশক। কি নির্দেশক ভাইয়া? মেটা নির্দেশক। বুঝতে পারলাম? এটুকু মানে জাস্টিফাই করতে দেখো, এখানে সবগুলোর ভিতরে মুক্তজোট আছে এক, আর এখানে কোথাও কোনো দ্বিবন্ধন নাই, কি নাই ভাই বলো? আবার দ্বিবন্ধন থাকলেও তুমি দেখবা যদি মুক্তজোট থাকে, ধরো দ্বিবন্ধন আছে সাপোজ, মনে করো এখানে সিওর ভিতরে দ্বিবন্ধন আছে কিন্তু এই অক্সিজেনে কি মুক্তজোট আছে না, তাহলে মুক্তজোট থাকলে প্রাধান্য পাবে সে অর্থকরা নির্দেশক। আর যদি তোমাদের দ্বিবন্ধন থাকে কিন্তু কোনো মুক্তজোট থাকে না, তখন তুমি সেটাকে বলো মেটা নির্দেশক। বুঝতে পারলা? যেমন এখানে একটু খেয়াল করে দেখো যে ধরো NO2, তাহলে আমরা জানি এর ভিতরে কি বন্ধন আছে বলো? এটা অসনির্ভর বন্ধন তৈরি করে। তোমার এখানে আরেকটা অক্সিজেন দেখো দ্বিবন্ধন আছে, যেহেতু দ্বিবন্ধন আছে এটা আমার মেটা নির্দেশক বলতে পারি। আবার খেয়াল করো ধরো সায়ানাইড, সি ট্রিপল বন্ড, তারপর তোমার আছে N, তাই বলো কার্বন নাইট্রোজেনের ভিতরে কি বন্ধন আছে বলো? 3টা বন্ধন আছে, মানে ত্রিবন্ধন আছে, অবশ্যই এটা কি তাহলে মেটা নির্দেশক। তোমাকে ধরো সাপোজ তোমাকে ধরো NH2 দিয়ে বললো এটা কি নির্দেশক আমাকে বলো, তাহলে খেয়াল করে দেখো যে নাইট্রোজেনে তোমার কি ধরো লাস্ট কক্ষ দিলে এটা হচ্ছে 5টা, তাহলে এদিকে একটা বন্ধন তৈরি করছে, এই হাইড্রোজেনের সাথে 2টা বন্ধন তৈরি করছে, তাহলে 3টা ইলেকট্রন খরচ হয়ে গেল, বাকি আছে 2টা। তাহলে ভাই মুক্তজোড় আছে না নাই? আছে। তাহলে যাদের ভিতরে মুক্তজোড় থাকে তারা কি নির্দেশক হয়? অর্থকরা নির্দেশক। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমি একটু বলি তোমাকে, নাম্বার 1 দেখবা যে মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা, যদি থাকে তাহলে সে অর্থকরা নির্দেশক। অথবা যদি একক বন্ধন থাকে, যেমন খেয়াল করে তোমাকে ধরো এটা দিয়ে বললো CH3 কি নির্দেশক, একটু খেয়াল করে দেখো তো এখানে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে না? দেখো প্রত্যেকটা তোমার কি বলো একক বন্ধন আছে। কি বন্ধন আছে ভাই বলো? একক বন্ধন, কোনো দ্বিবন্ধন না ত্রিবন্ধন নাই। সো আমি বলতে পারি CH3 অথবা ইথেন হচ্ছে তোমার অর্থকরা নির্দেশক। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে তার কথা হচ্ছে একক বন্ধন আর মুক্ত ইলেকট্রন থাকলে অর্থকরা নির্দেশক, আর যদি তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সে কি হবে বলো? মেটা নির্দেশক। একটু কাইন্ডলি মনে রাখবা যে যদি তোমার হচ্ছে মুক্ত জোড় থাকার পর দ্বিবন্ধন আছে কিন্তু মুক্ত জোড় আছে, তখন তুমি সেটা কি হিসেবে কাউন্ট করবা? অর্থকরা হিসেবে কাউন্ট করবা। বুঝতে পারছো? এখন চলো আমরা এই কোশ্চেন আনসার দিকে চলে যাই। তো এখানে প্রশ্ন হচ্ছে কোনটি অর্থকরা নির্দেশক। তাহলে অর্থকরা কি খুঁজবা? যে কোথায় দ্বিবন্ধন মানে সহজ বাংলা কোথায় মুক্ত জোড় আছে এটা খুঁজবা। তাহলে ওটা খেয়াল করে যে তোমার COO বলতে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না বলো তো? এখানে এই যে ধরো সি, এখানে দ্বিবন্ধন আছে, তারপরে একটা অক্সিজেন, তারপর CH3, এই যে দ্বিবন্ধন আছে সে কি নির্দেশক হবে? মেটা নির্দেশক। আবার এখানে খেয়াল করো তো কি হবে? COH, তাহলে এখানে দ্বিবন্ধন আছে না, সেটা মেটা নির্দেশক। আবার খেয়াল করো এটা কি হবে বলো? এই অক্সিজেন
ঠিক আছে, ডাবল বন্ড, তাহলে এখানে তোমার ডাবল বন্ড, এটা কি মেটা নির্দেশক। এখানে একটু খেয়াল করে দেখো তো কোনো দ্বিবন্ধন আছে? হ্যাঁ, দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এখানে কি আছে বলতো, মুক্ত জোড় ইলেকট্রন আছে। সুতরাং আমাদের অর্থগণাল নির্দেশক তোমার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা পারলাম, পরেরটাতে চলে আসো। কোনটা মেটা নির্দেশক? তাহলে মেটা নির্দেশক বলে কি দেখবা, মেটা মানে মোটা, তাহলে মেটা দেখবা যে কার ভিতরে দ্বিবন্ধন আছে। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো এখানে কি বন্ধন আছে, একটু কষ্ট করে বলো তো। সিও সিএইচ3। এখন ব্যাপারটা খেয়াল করো, এখানে তোমার মুক্ত জোড় আছে, এখানে মুক্ত জোড় আছে, এখানে তোমার কি আছে বলো, এখানে কোনো কি কোনো দ্বিবন্ধনই নাই, সবগুলো একক বন্ধন। সেটা অর্থগণাল নির্দেশক, এটা অর্থগণাল নির্দেশক। ঠিক আছে, তো এটা কি হবে ভাই বলো, এটা কি হবে বলো। এটা তোমার দেখো সিএইচ3 তাহলে ডাবল বন্ড আছে না, সেটা তোমার কি নির্দেশক হবে বলো, মেটা নির্দেশক। বুঝতে পারলাম? তাহলে অর্থগণালের ক্ষেত্রে মনে রাখবা কি, যে একক বন্ধন থাকবে, মুক্ত জোড় থাকবে, আর মেটার ক্ষেত্রে কি থাকবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, এতগুলা মুখস্থের প্যারা থেকে তুমি বাচ্চা গেলা, এতগুলা মুখস্থের প্যারা থেকে বাচ্চা গেলা, এখন দেখার সাথে সাথে আশা করি তুমি আনসার করতে পারবা। তো 3 নম্বর প্রশ্ন খেয়াল করো, যে এই প্রশ্ন বলছে তোমার একটা বেঞ্জিন রিং দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিড সালফেট দেওয়া আছে। তো আমি তোমার হচ্ছে এর আগের টাইপে কিন্তু বলছিলাম যে নাইট, এটা তোমার কি ধরনের বিক্রিয়া, তোমার ইলেকট্রোফিলিক, মানে তোমার হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ঠিক আছে, বেঞ্জিন ইলেকট্রোপ্রতিসম বিক্রিয়া, একটা বিক্রিয়া তোমার হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তো আমরা কিছু আগে দেখছি যে নাইট্রেশন বিক্রিয়া তোমার কি তৈরি করে, ঠিক আছে, নাইট্রোবেনজিন তৈরি হয়। কি তৈরি হয় বলতো, ঠিক আছে, নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তোমার নাইট্রোবেনজিন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি পারি, তো এইটুকু আমাদের আননোন। তো তুমি যদি কখনো দেখো যে জার্মান হাইড্রোজেন আছে, স্ট্যাটাস আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, মানে ডিনাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তা হাইড্রোজেন যুক্ত আগে বলে তোমার হচ্ছে বিজারণ বিক্রিয়া, তার মানে এখানে তোমার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে, মানে নাইট্রোজেনের হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে তোমার এই ওয়াই যে যৌগটা, এখানে তোমার তৈরি হবে তোমার অ্যানিলিন, NH2 তৈরি হবো, আর তোমার তৈরি হয়ে যাবে তোমার হচ্ছে পানি। তাহলে এখন ব্যাপারে একটু খেয়াল করে দেখো, যে তোমার এক্স নামক যৌগটা ছিল তোমার এটা, আর ওয়াই নামক যৌগটা ছিল তোমার হচ্ছে কি বলো, ওয়াই নামক যৌগটা তোমার হচ্ছে এটা অ্যানিলিন। তো কিছুক্ষণ আগে আমরা বলছি যে যারা অর্থকরণ নির্দেশক তারা বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ, তাই তো, আর যারা মেটা নির্দেশক তারা বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ। মানে যারা তোমার হচ্ছে অর্থকরণ নির্দেশক তারা তোমার কি সহজে বিক্রিয়া ঘটাইতে চায়, আর যারা মেটা নির্দেশক তারা কি বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ, তারা সহজে বন্ধন তৈরি করতে চায় না। তাহলে এই প্রশ্ন বলছে ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক, তার মানে তোমার এখানে কে অধিক সক্রিয়। দেখো এখানে খেয়াল করে দেখো, NH2 কি বলো, অর্থকরণ নির্দেশক, সে অধিক সক্রিয়। তাহলে আমি বলতে পারি এখানে তোমার ওয়াই অধিক সক্রিয়। তারপর খেয়াল করো, এটা তো তোমার কি মেটা নির্দেশক, তার মানে কি বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটা কম সক্রিয়, তার মানে কি তোমার একশো তোমার শেষের দিকে, তাহলে মাঝখানে কি পড়বে বলো তো, মাঝখানে তোমার এটার তুলনায় ওয়াই এর তুলনায় তোমার বেঞ্জিন কম সক্রিয়, কিন্তু অ্যানোড এর তুলনায় কি বলো তোমার বেশি সক্রিয়। তাহলে আমার ক্রমটা কি হবো, ওয়াই গ্রেটার দেন, ঠিক আছে, বেঞ্জিন, তারপর তোমার হচ্ছে এক্স। তাহলে সঠিক আনসার কি হবে দেখো তো, ওয়াই গ্রেটার দেন বেঞ্জিন গ্রেটার দেন তোমার এক্স, এটা তোমার হচ্ছে কি সঠিক আনসার। তো আজকে আমরা টাইপ 14 মানে 14 টাইপটা আমরা সলভ করতে যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে তোমার প্রস্তুতি ও শনাক্তকরণ বিক্রিয়া। তো এই আসলে এই টপিকটা অনেক বড়, এই জন্য আসলে এখানে বেশ কিছু এমসিকিউ যাবে। তো দেখো আমরা এক একে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আর যখন আমরা সলভ করবো তখন তোমার যে ব্যাখ্যা, মনে রাখার টেকনিক সবকিছু আমি তোমাকে বলে দিব। ওকে, আচ্ছা চলো 1 নাম্বার থেকে শুরু করি। তো প্রথম প্রশ্ন বলছে তোমার ভোজ্য তৈলের হাইড্রোজিনেশন। তো এই কথাটা তোমাকে একটু মুখস্থ রাখা লাগবে, বা এই কথা তোমাকে আগে বুঝতে হবে হাইড্রোজিনেশন মানে কি। তো মনে রাখবে যে কোনো জিনেশন মানে সংযোগ করা। তাহলে এখানে বলছে হাইড্রোজিনেশন, তার মানে কি সংযোগ করবা, হাইড্রোজেন সংযোগ করবা। কার ভিতরে হাইড্রোজেন সংযোগ, ভোজ্য তেল। তোমরা কি বলতে পারবা ভোজ্য তেলের সংকেত কি, একটু কমেন্ট সেকশনে জানাও যদি কেউ পারো। তো দেখো এই ভোজ্য তেল মানে তোমার আসলে অ্যালকিন কে বোঝায়, কাকে বোঝায়, অ্যালকিন। তো এটা হচ্ছে আমার ভোজ্য তেল। তো তোমার প্রশ্নে বলছে হাইড্রোজিনেশন, তাহলে কি যুক্ত করবা, হাইড্রোজেন যুক্ত করবা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে তুমি হাইড্রোজেন যুক্ত করবা, ঠিক আছে। তো দেখো অনেকগুলো বিক্রিয়া আছে যেখানে হাইড্রোজেন সংযোগ করা লাগে, তো তুমি চাইলে ব্যবহার করতে পারো হা না। হাতে হাইড্রোজেন, নাতে তোমার নিকেল, হানা, হানা কি দিবে, তাহলে তোমার যদি হাইড্রোজেন থাকে তাহলে প্রভাবক দিবে তোমার হচ্ছে, হানা দিবে তোমার হচ্ছে নিকেল। তো তোমার তাপমাত্রা কত লাগে, 60°C, তুমি চাইলে ব্যবহার রাখতে পারো। তাহলে মনে করো তুমি যে কোনো কিছুতে হানা দিবা, তাহলে হানা কি দিয়ে দিবা জানো, ধরো সাপোজ এটা ডিগ্রি সেলসিয়াস, তুমি এটাকে ধরে নেবে সেন্টিমিটার, মানে 60 সেন্টিমিটার তলোয়ার নিয়ে, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট আছে রিফাত, ওরা আমরা হানা দিব, ঠিক আছে। তো এটা খেয়াল করে দেখো যে অ্যালকিন, এখানে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন থাকলে কি হানা দিব, তাহলে হাতে হাইড্রোজেন, নাতে নিকেল, কি নিয়ে হানা দিবে, 60 সেন্টিমিটার তলোয়ার নিয়ে। তাহলে এখান থেকে আমরা কি কি মনে রাখতে পারবো, যে আসলে প্রভাবক কি লাগবে, আমার তাপমাত্রা কতটুকু লাগবে, তাহলে আমার তাপমাত্রা লাগতেছে কতটুকু, 60°C। তো এখান থেকে কি উৎপন্ন হবো, তো এখান থেকে তোমার উৎপন্ন হবো কি জানো, এখানে হাইড্রোজেন দুইটা আছে না, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবো, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবো। তো মনে রাখবা পাশাপাশি দুই কার্বনের যদি তোমার দুইটা প্রতিস্থাপক যুক্ত হয় তাহলে বন্ধন সংখ্যা 1 কমে। তাহলে বন্ধন এখানে কয়টা আছে বলো, দুইটা আছে না, তাহলে একটা একটা করে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, তাহলে আসিল কয়টা, দুইটা, একটা যুক্ত হলো কয়টা হইলো, তিনটা। এখানে কয়টা ছিল, দুইটা, একটা যুক্ত হলো কয়টা হলো বলো, তিনটা।
তাহলে আমি বলো তিনটা যুক্ত হলে এখানে বন্ধন কয়টা আছে? যেহেতু যুক্ত হয়েছে তাহলে কি দুইটা ছিল, তাহলে কমে কয়টা হবে? একটা হবে। তাহলে তোমার এখানে উৎপাদ কি দাঁড়াবে? CH3 CH3, তার মানে তোমার উৎপাদ হচ্ছে অ্যালকেন। তাহলে এখন তোমার প্রশ্ন বলছে যে ভোজ্য তেলের হাইড্রোজেনেশনে মানে হাইড্রোজেন সংযোগ করলে প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হয়? তাহলে তোমার কাছে প্রশ্ন কি চাইছে? প্রভাবক। তাহলে ভাই তুমি এখন বলতে পারবা না যে প্রভাবক কি? এবার প্রভাবক কি এখানে? তাহলে এখানে তোমার প্রভাবক হচ্ছে নিকেল। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 শেষ। 2 নম্বরে চলে আসো। পরে প্রশ্ন বলছে জৈব যৌগের মৌল শনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়? দেখো কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3 একটু ভালো করে খেয়াল করো। কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে মৌল শনাক্তকরণ, আর কোশ্চেন নাম্বার 3 এ বলা হয়েছে জৈব যৌগ শনাক্তকরণ। একটা তোমার হচ্ছে মৌল আর আরেকটা তোমার হচ্ছে জৈব যৌগ। তাহলে মনে রাখবা মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয় ল্যাসাইন পরীক্ষা। কি পরীক্ষা? ল্যাসাইন পরীক্ষা, ঠিক আছে। আর হচ্ছে তোমার জৈব যৌগ শনাক্তকরণের কোন পদ্ধতি? জৈব যৌগ শনাক্তকরণের পদ্ধতি তোমার হচ্ছে জারণ পদ্ধতি। তাহলে আই রিপিট, যদি তোমাকে প্রশ্ন বলে জৈব যৌগের মৌল শনাক্তকরণ, তাহলে কি আনসার? ল্যাসাইন পরীক্ষা। আর যদি তোমাকে প্রশ্ন বলে জৈব যৌগ শনাক্তকরণের কোন পদ্ধতি, তাহলে কি আনসার? জারণ পদ্ধতি। সো এখানে তোমার প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 4 চলে আসো। কোশ্চেন নাম্বার 4 বলছে বেনজিনের কোন বিক্রিয়ায় গ্লাইঅক্সাল পাওয়া যায়? কি বলছে তোমার? তাহলে তোমার এখানে মেন উৎপাদ বলছে তোমার হচ্ছে গ্লাইঅক্সাল। তো চলো এই প্রশ্নের আনসার খোঁজার আগে আমি আরো কয়েকটা কথা তোমাকে বলি, তুমি খাতায় সাথে সাথে নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে। দেখো আমরা যদি অ্যালকিনের ওজন সংযোগ ঘটাই তাহলে আমার উৎপাদ হইতে পারে দুইটা, একটা হচ্ছে তোমার এলডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই ওজন সংযোগ ঘটালাম, কখন এলডিহাইড কখন কিটোন? এই যে তুমি অ্যালকিনটা নিছো এটা যদি তোমার হচ্ছে শাখা বিহীন হয় মানে কোনো শাখা না থাকে, এখন তো আবার তুমি প্রশ্ন করছো শাখা কি জিনিস? তোমার যদি কোন একটা কার্বনের সাথে সরাসরি 2 এর অধিক কার্বন যুক্ত থাকে, ধরো আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো এই একটা কার্বন তুমি নিলা, এই কার্বনটা তোমার যদি সরাসরি 2 এর অধিক কার্বনের সাথে যুক্ত থাকে, ধরো এখানে কার্বন হলো এখানে কার্বন হলো এখানে কার্বন হলো, তাহলে এটা তোমার শাখা। এটাকে তুমি কি বলবা? মানে এই কার্বনটা দেখো 2 এর অধিক, এখানে দুইটা তিনটার সাথে যুক্ত আছে, এজন্য এটাকে বলবো আমরা শাখা। তাহলে এখন তুমি সেম ভাবে যদি অ্যালকিনটা শাখা যুক্ত নাও তাহলে তৈরি হবো কিটোন। আর তুমি যদি শাখা বিহীন নাও মানে কোনো শাখা নাই, মানে সাপোজ মনে হয় যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কোনো শাখা নেই, ঠিক আছে। তাহলে তোমার যদি কোনো শাখা না থাকে তাহলে তোমার তৈরি হবে তোমার এলডিহাইড। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে মনে রাখো অ্যালকিনে ওজন সংযোগ ঘটাইলে শাখা বিহীন হলে তৈরি হবে এলডিহাইড, আর শাখা যুক্ত নিলে তৈরি হবে কিটোন। এটা সিকিউ এর জন্য তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে সিকিউ তোমার পরীক্ষা আসতে পারে, ওকে। আচ্ছা এটা মনে রাখো। তারপর হচ্ছে তোমার যদি তুমি যদি অ্যালকাইনের ভিতরে ওজন সংযোগ ঘটাও, কোথায় ভাইয়া? অ্যালকাইনের ভিতরে যদি ওজন সংযোগ ঘটাও তাহলে তোমার তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। কি তৈরি করবো? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমি দুইটা জিনিস বুঝলাম, অ্যালকিন ওজন সংযোগ হয় এলডিহাইড না হয় কিটোন। অ্যালকাইন ওজন সংযোগ কার্বক্সিলিক অ্যাসিড। এখন তুমি যদি বেনজিনের ভিতরে ওজন সংযোগ ঘটাও তাহলে তোমার তৈরি করবো গ্লাইঅক্সাল। কি তৈরি করবো? গ্লাইঅক্সাল। তাহলে এবার বলে এখানে কি সংযোগ ঘটাতে হবে? ওজন। তাহলে এবার বলে এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা অক্সিজেন, তাহলে ভাই কি সংযোগ ঘটাতে হবে? উত্তর হচ্ছে তোমার O3 বা ওজন। আচ্ছা পরে 5 নম্বর প্রশ্নে চলে আসো। 5 নম্বর প্রশ্ন বলছে তোমাকে বেনজিনের সূর্যালোকের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিন যুক্ত করবা। তাহলে মনে রাখবে এখানে তোমার এগুলো এই বিক্রিয়াগুলো তোমার সংযোজন বিক্রিয়া মানে যুক্ত হবে। তাহলে মনে রাখবে যদি ক্লোরিন বা অন্য কোনো উপাদান যদি যুক্ত হয়, দ্বিবন্ধনের ভিতরে যুক্ত হয়, তাহলে মনে রাখবে বন্ধন সংখ্যা একটা করে কমবে। কি করবো? বন্ধন সংখ্যা একটা করে কমবে। খেয়াল করো এই বেনজিনে তোমার দেখো তো দ্বিবন্ধন আসে না, তাহলে এখানে তুমি যদি ক্লোরিন যুক্ত করো দেখো এই প্রত্যেকটা কর্নারে কি কি আছে বলো? টোটাল 6টা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, টোটাল কার্বন সংখ্যা কত? 6। এখানে তুমি কি যুক্ত করবা? ক্লোরিন। তাহলে এবার বলো বন্ধন কয়টা করে কমবো? একটা করে কমবো। তাহলে তুমি খেয়াল করো যে প্রত্যেকটা কর্নারে কি কি থাকবে। তাহলে আগে থেকে তোমার কার্বন আছে, তাহলে কার্বন টোটাল কয়টা? কার্বন হচ্ছে তোমার টোটাল 6টা। কার্বন কয়টা ভাইয়া? কার্বন তোমার হচ্ছে টোটাল 6টা। এবং প্রত্যেকটা কার্বন সাথে কি কি ছিল? আগে থেকে তোমার হাইড্রোজেন ছিল। কি ছিল? আগে থেকে তোমার হাইড্রোজেন ছিল। এখন তুমি এখানে কি যুক্ত করবা? তুমি এখানে যুক্ত করেছো ক্লোরিন। তাহলে তুমি যদি ক্লোরিন যুক্ত করো দেখো প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা আছে, ধরো এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, তাহলে হাত পাড়া হলো 3টা। তাহলে আমার টোটাল কার্বন হাত পাড়া হওয়া লাগবে, এবার টোটাল হওয়া লাগবে 4টা। তাহলে ঘাটতে একটা করে আসবে, এই প্রত্যেকটা কার্বনে তোমার একটা করে ক্লোরিন বসে যাবে। কি বসে যাবে? একটা করে তোমার হচ্ছে ক্লোরিন বসে যাবে, ক্লোরিন। তাহলে এখন যদি আমি বলি যে সাধারণ সংকেত কি দাঁড়ালো, তাহলে সাধারণ সংকেত তোমার হচ্ছে কার্বন কয়টা? 6টা, হাইড্রোজেন কয়টা? 6টা, ক্লোরিন কয়টা? 6টা। বুঝতে পারলো? তাহলে ব্যাপারটা খেয়াল করো, তাহলে বেনজিনে তুমি যদি সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনকে সংযোগ ঘটাও তাহলে তৈরি হবে তোমার C6H6Cl6। তো এটার নাম কি জানো? এটাকে বলে তোমার হচ্ছে গ্যামাক্সিন, আরেকটা নাম হচ্ছে তোমার লিন্ডেন। কি? গ্যামাক্সিন অথবা লিন্ডেন। তো এই গ্যামাক্সিন আর লিন্ডেনকে বলা হয় শক্তিশালী জীবাণুনাশক।
মানে তোমার হচ্ছে কি জীবাণুকে তোমার সে মেরে ফেলতে পারে বা জীবাণুকে তোমার হচ্ছে ধ্বংস করতে পারে। ঠিক আছে, তো বি কেয়ারফুল। এখানে এটা তোমার বোর্ড পরীক্ষা এমসিকিউ হিসেবে আসছিল যে গ্যামাক্সিন বা লিনডেনের কাজ কি, তাহলে কাজ হচ্ছে তোমার শক্তিশালী জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে একটু বলো ভাই কোশ্চেন নাম্বার 5 ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। পরে চলো কোশ্চেন নাম্বার 6 এ চলে আসো। তোমাকে প্রশ্ন বলছে কোন বিক্রিয়ার ফলে টলুইন উৎপন্ন হয়। তো মনে রাখবা রাইমার টাইমেন বিক্রিয়ায় তৈরি হয় ফেনল। এটা কি ফেনল। আমরা সামনে আমাদের রাইমার টাইমের বিক্রিয়া আছে, তখন আমি তোমাকে বিক্রিয়াটা লিখে দিব। ক্যানিজারো বিক্রিয়া তোমার তৈরি হচ্ছে এলডিহাইড। এই ক্যানিজারো বিক্রিয়া তোমার দেয় যে যারা আলফা হাইড্রোজেন বিহীন, এটা আমরা এলডিহাইড কিটোইকে এই ক্যানিজার নিয়ে আবার বিস্তারিত কথা বলবো। আর কূপ বিক্রিয়ায় তৈরি হয় তোমার হচ্ছে ফেনল, তাহলে এটা দিয়ে ফেনল তৈরি হয়, কূপ বিক্রিয়ায় ফেনল তৈরি হয়, ক্যানিজারো বিক্রিয়া তোমার এলডিহাইড দেয়। তাহলে বলো তো অপশন কি বাকি রইলো একটা, সেটা কি বলো কোর্স ফিটিক বিক্রিয়া। তার মানে এখানে তোমাকে যদি প্রশ্ন করে যে কোন বিক্রিয়ার ফলে টলিন উৎপন্ন হয়, তাহলে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে ওর্স ফিটিক বিক্রিয়া। তাহলে ভাই তুমি ওর্স ফিটিক বিক্রিয়াটা কি যেহেতু বুঝো, দেখো ওর্স বিক্রিয়া কি ছিল, ওর্স বিক্রিয়া ছিল শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে যে বিক্রিয়া করার মাধ্যমে অ্যালকেন তৈরি করে তাকে বলা হয় ওর্স বিক্রিয়া। কিন্তু এটা খেয়াল করো এখানে কি কি আছে, ওর্স আছে, ফিটিক আছে। তাহলে ওর্সের ক্ষেত্রে হয় তোমার অ্যালকাইল হ্যালাইড, আর ফিটিক যেহেতু অতিরিক্ত আছে এক্ষেত্রে তুমি মনে রাখবা যে এখানে তোমার লাগবে ফিনাইল হ্যালাইড। কি লাগবে, ফিনাইল হ্যালাইড। তাহলে একটা তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড লাগবে আর তোমার হচ্ছে ফিনাইল হ্যালাইড লাগবে। ফিনাইল বলতে কি বোঝায়, একটু খেয়াল করে এদিকে তাকাও, এখানে তোমার হচ্ছে বেনজিন রিং থাকা লাগবে। এই যে তোমার ধরো হচ্ছে অ্যালকাইল গ্রুপ এটা, আর তোমার হচ্ছে হ্যালোজেন, তাহলে এটাকে তুমি বলবা অ্যালকাইল হ্যালাইড। কার সাথে বিক্রিয়া দিবা, সোডিয়ামের সাথে। এটা কি বলো ফিনাইল অথবা বেনজিন গ্রুপ, তার সাথে কি আছে বলো ক্লোরিন, এই জন্য এটাকে আমরা বলি ক্লোরোবেনজিন। তো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোজিনেশনের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা যায়, আমরা বিগত টাইপ গুলোতে দেখছি। তাহলে এটা তো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা তো হচ্ছে কি বলো ক্লোরোবেনজিন। ঠিক আছে, তাহলে এর সাথে বিক্রিয়া করার মাধ্যমে ক্ষেত্রে খেয়াল করে দেখো যে সোডিয়াম কি করবে, দুই অণু সোডিয়াম একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন, তাহলে দুইটা ক্লোরিন যুক্ত হওয়ার মাধ্যমে তোমার দুই অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে। কয় অণু, দুই অণু সোডিয়াম ক্লোরাইড। তারপর কি করবে, এই সিএইচ3 টা তোমার জাস্ট উপরে এখানে বসে যাবে। তাহলে তুমি যদি সিএইচ3 টা ওখানে বসাও, তাহলে ব্যাপারটা খেয়াল করো কি উৎপন্ন হচ্ছে, তাহলে তোমার সেখানে তৈরি হচ্ছে সিএইচ3। কি তৈরি হচ্ছে, সিএইচ3। তো এটাকে কি বলে জানো, এটা তোমার হচ্ছে টলুইন। এটা কি ভাই বলো, টলুইন। তাহলে কি বুঝতে পারছো। তাহলে দেখো তোমাকে যদি প্রশ্ন বলে যে টলুইন উৎপন্ন হওয়ার বিক্রিয়া কোনটা, তাহলে আনসার হচ্ছে তোমার ওর্স ফিটিক বিক্রিয়া। আর কিভাবে বিক্রিয়া সংঘটিত তোমাকে আমি দেখাইছি, ক্লিয়ার। আচ্ছা 7, তো কোশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে ক্লিমেনসন বিজারণে বেনজাইল হতে কোনটি উৎপন্ন হয়। দেখো তো মনে রাখবে এভাবে, কতে বলা হয় কার্বনিল, এই সিওটাকে বলা হয় কার্বনিল মূলক, আর মতেকে বলা হয় তোমার মিথিলিন মূলক। মানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে তুমি খুঁজবা সিও মূলকটা কোথায় আছে। এই খেয়াল করো যে সিএইচও আর বেনজিন এগুলো বেনজালডিহাইড, এখানে বলতো সিও গ্রুপটা আছে না, আছে তো। তাহলে সিও গ্রুপ মানে কি কার্বনিল মূলক। তাহলে এই কার্বনিল মূলক তুমি বিজারণ বিক্রিয়া সংঘটিত করবা। বিজারণ বিক্রিয়া তোমার পুরাতন মত অনুযায়ী বলা হয় যদি কোনো যৌগের ভিতরে হাইড্রোজেন যুক্ত করো তাকে সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এই জন্য তোমাকে এখানে হাইড্রোজেন নেওয়া হয়েছে। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তখন কি করে ধরো এই হাইড্রোজেন এই তোমার যে সিও মূলক কার্বন মূলকটাকে কিসে কনভার্ট করে ফেলে, মিথিলিন মূলকে কনভার্ট করে ফেলে। তাহলে তখন তোমার উৎপাদ কি দাঁড়ায়, তখন তোমার উৎপাদ দাঁড়ায় হচ্ছে, একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার কি আছে, সি এইচটা আগে থেকে একটা আছে তাই না, থাকুক সি। তাহলে এটা কিসে রূপান্তরিত হবো, এটা তোমার মিথিলিন মূলকে কনভার্ট হবো সিএইচ2 তে। তাহলে বাবা খেয়াল করে এখানে হাইড্রোজেন দুইটা, তার মানে এই সিও গ্রুপটা সিএইচ2 তে কনভার্ট হলো। তো এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, এখানে একটা, কয়টা হলো বলো, তিনটা হলো না। তাহলে একটু ভাই কষ্ট করে বলো তো এখানে তোমার হচ্ছে এটা সংকেত কি হবে, তাহলে সিএইচ3। তাহলে তুমি কি ব্যাপারটা বুঝছো, আমরা বেশ কয়েকবার মেনশন করছি যে এটার নাম কি, এটার নাম হচ্ছে টলুইন। এটার নাম কি ভাইয়া, টলুইন। তাহলে আমি বলো খেয়াল করো ক্লিমেনসন বিজারণে বেনজাইলডিহাইড কি উৎপন্ন হয়, তাহলে তোমার সঠিক আনসার কি বলো, সঠিক আনসার তোমার হচ্ছে টলুইন। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে চলে যায় কোশ্চেন নাম্বার 8। এখানে বলছে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট মানে COONA, মানে তোমার কার্বনিক অ্যাসিডের H+ টা প্রতিস্থাপন হবে সোডিয়াম দ্বারা, এই জন্য এটাকে বলে সোডিয়াম বেনজয়েট। ও সোডা লাইম এটাকে বলে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় তোমার কার্বন সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে তোমার সোডিয়াম বেনজয়েট আর সোডা লাইম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই পুরাটাকে বলে সোডা লাইম। তোমাকে এমসিকিউ প্রশ্ন দিতে পারে যে নিচে কোনটা সোডা লাইমের সংকেত, মনোযোগ দিয়ে শোনো, নিচে কোনটা কি সোডা লাইমের সংকেত, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তোমার হচ্ছে সোডা লাইমের সংকেত। আচ্ছা তাহলে এটা যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখানে যে ঘটনাটা ঘটে সেটা তোমার হচ্ছে, এখানে বলতো সোডিয়াম কয়টা, দুইটা, তাহলে দুইটা সোডিয়াম মিলে তৈরি করে ফেলে তোমার Na2, এখানে কার্বন একটা আছে, তাহলে সি অক্সিজেন কয়টা আছে বলে, এখানে একটা, এনে দুইটা, কয়টা হলো, তিনটা, তাহলে সোডিয়াম কার্বন এটা কনভার্ট হয়। তাহলে তোমার যখন এখান থেকে তোমার এই যে সোডিয়াম অক্সিজেন আর এটুক মিলা CO3 মিলে সোডিয়াম কার্বন কনভার্ট হয়, এখানে তোমার অবশিষ্ট কে থাকে বলো, এখানে তোমার অবশিষ্ট থাকে তোমার শুধুমাত্র হাইড্রোজেন। এই হাইড্রোজেন টুক করে তোমার এখানে বসে যায়,
তখন তোমার এটা কিসে কনভার্ট হয়, বেনজিনে। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে খেয়াল করো যে তোমাকে প্রশ্ন বলছে এও সোডিয়াম কার্বন উৎপন্ন হয়, তাহলে এই যৌগটার নাম কি, বেনজিন। পরবর্তী তোমাকে প্রশ্ন বলছে যে এই বেনজিনের সাথে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বা এটা কমন সেকশন বলো তো, এটা কি বিক্রিয়া? আমরা এর আগের এপিসোডে বলছিলাম, আগের টাইপে বলছিলাম, এটা তোমার হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমরা জানি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়, টলুইন। তো তোমাকে প্রশ্ন বলছে যে যখন বেনজিন অ্যালকাইল বিক্রিয়া ঘটায় তাহলে বি নামক যৌগ আর HCl উৎপন্ন করে। তাহলে তোমাকে এমসিকিউ তে বলছে বি যৌগটার নাম কি, তাহলে বি যৌগটার উত্তর কি বলতো? বি যৌগের নাম হচ্ছে তোমার টলুইন। ফেরত পর্যন্ত তাপমাত্রা তোমার হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পরের প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 11। প্রশ্ন হচ্ছে কোনটি শনাক্তকরণে লিবারম্যান পরীক্ষা ব্যবহৃত হয়? তো লিবারম্যান পরীক্ষা তোমার হচ্ছে, লিবারম্যান পরীক্ষা ব্যবহৃত হয় তোমার ফেনল শনাক্তকরণ করার ক্ষেত্রে। আচ্ছা, পরের প্রশ্ন, ফেনোলিক ওই শনাক্তকরণে ব্যবহৃত হয়, ফেনোলিক ওই শনাক্তকরণে ব্যবহৃত হচ্ছে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, আর সোডিয়াম শনাক্তকরণ, সোডিয়াম ব্যবহৃত অ্যালকোহল শনাক্তকরণে লুকাস বিকারক ব্যবহৃত তোমার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে। এটা তোমার বোর্ড পরীক্ষা আসছিল যে লুকাস বিকারক নিচের কোনটি শনাক্তকরণে ব্যবহৃত হয়? আমি আরেকবার বলি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে লুকাস বিকারক ব্যবহৃত হয়। আর সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয় তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করার ক্ষেত্রে। ঠিক আছে, বি কেয়ারফুল, মনে রাখবা। তাহলে ফেরিক ক্লোরাইড কিসে ব্যবহৃত হয়? ফেনোলিক ও এই শনাক্তকরণে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন আসো, ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্যারালডিহাইড। ঘুমের ওষুধ কি ব্যবহৃত হয়? প্যারালডিহাইড। আচ্ছা, পরের প্রশ্ন আসো, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপাদনের বিক্রিয়াকে বলা হয় তোমার হচ্ছে কোপ বিক্রিয়া। কি বিক্রিয়া? কোপ বিক্রিয়া। তো বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে কোপ বিক্রিয়ার নিচে কোনগুলা ব্যবহৃত হয়? তাহলে তুমি মনে রাখবা কোপ বিক্রিয়া ব্যবহৃত হয় ক্লোরোফর্ম আর হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাপমাত্রা লাগে 60 ডিগ্রি সেলসিয়াস। ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ফেনল। তাহলে ফেনল, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড তাপমাত্রা কতটুকু লাগে? 60 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিক্রিয়া তুমি কি বলবা? কোপ বিক্রিয়া। পরের প্রশ্ন আসো, কোনটি শক্তিশালী জীবাণুনাশক ও কীটনাশক, নিচের কোনটা শক্তিশালী জীবাণুনাশক ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়? তাহলে আনসার তোমার হচ্ছে DDT। আচ্ছা, পরের প্রশ্ন আসো, কোন বিক্রিয়ায় কার্বন শিকল বৃদ্ধি পায়? মনে রাখবা এই হফম্যান ডিগ্রেডেশন তোমার হচ্ছে কার্বন হ্রাস পায়, এটাই তোমার হচ্ছে অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয়। ডিকার্বনাইজেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, হাইড্রোজেন বিক্রিয়া বৃদ্ধিও পারে, হ্রাস পায় না। দেখো লাস্ট ওয়ান তোমাকে বলছে যে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তো মনে রাখবা ওর্স বিক্রিয়ায়। কোন বিক্রিয়ায়? ওর্স বিক্রিয়ায় কার্বন সংখ্যা তোমার হচ্ছে বৃদ্ধি পায়, এই জন্য এটার নাম হচ্ছে কার্বন শিকল বৃদ্ধিকরণ বিক্রিয়া বা স্টেপ আপ বিক্রিয়া। পরের প্রশ্ন বলছে কোন বিক্রিয়ায় কার্বন শিকল বৃদ্ধি পায়? আচ্ছা, হয়েছে ওর্স বিক্রিয়া। পরে 17 নম্বর প্রশ্নে আসো, দেখো এটাকে তো বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমি বলি এটাকে শুরু শেষ বিক্রিয়া বলতে পারো। তাহলে শুরু শেষ বিক্রিয়া বলতে কি বুঝাইলাম? শুরু শেষ বিক্রিয়া তোমার হচ্ছে, তুমি মনে রাখবা এখানে অ্যালকাইল গ্রুপ যেটা আছে এটা ধরো তুমি শুরু, আর এই যে লাস্টে যেটা তোমার হচ্ছে হাইড্রোজেন, এটা তোমার হচ্ছে শেষ। এই জন্য আমি বলতেছি শুরু ডট ডট ডট, এই তোমার হচ্ছে শেষ। তাহলে শুরু, এই হচ্ছে তোমার শেষ। তো পরবর্তী তুমি কি করবে জানো? সেটা তোমার হচ্ছে যে মাঝখানে যা আছে, মাঝখানে তোমার কি আছে, এই এতটুকু পার্ট এটা তোমার হচ্ছে আলাদা হয়ে যাবে। এখানে কি কি আছে বলো? সোডিয়াম আছে 2টা, তাহলে উৎপন্ন হবে তোমার কি বলতো? উৎপন্ন হবে তোমার সোডিয়াম 2টা, তাহলে Na2CO3। দেখো সোডিয়াম 2টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা, তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস প্লাস, তাহলে কি একটু খেয়াল করে দেখেন কি কি আছে বলো? C3H7, লাস্টে কি আছে? হাইড্রোজেন। জাস্ট হাইড্রোজেনটা তোমার এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি তৈরি করব? C3H8। তো এটাকে কি বলা হয় বলো? এই C3H8 কে কি বলা হয়? তাহলে এখানে কার্বন কয়টা বলো তো? কার্বন হচ্ছে তোমার 3টা, তাহলে 3 কার্বন। দেখো এখানে কার্বন কয়টা আছে? 3টা, 3 এর দ্বিগুণ করো, 3 দুগুণে 6, 2 যোগ করলে হয় 8। এটা তোমার আছে অ্যালকেন। কি এটা? অ্যালকেন। তাহলে কার্বন কয়টা আছে? 3টা, তাহলে 3 কার্বন হিসেবে কি বলা হয়? মিথেন হচ্ছে 1 কার্বন, ইথেন 2 কার্বন, প্রোপেন হচ্ছে তোমার 3 কার্বন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? প্রোপেন। এখানে সঠিক আনসার কি? প্রোপেন। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসো। পরের প্রশ্ন বলছে কোনটি ওর্স বিক্রিয়া? কি বিক্রিয়া ভাই বলো তো? কোনটা ওর্স বিক্রিয়া? তো ওর্স বিক্রিয়া হচ্ছে তোমার শুষ্ক ইথারের উপস্থিতিতে। তাহলে তুমি দেখো এই প্রশ্নের দিকে তাকাবা যে কোথায় শুষ্ক ইথার আছে। তো দেখো এখানে তোমার হচ্ছে যে মাঝখানে দুটো অপশন কিন্তু শুষ্ক ইথার নাই, তো এই দুটো আগে থেকে বাতিল, যেটা আরো উর্স বিক্রিয়া হবে না। মানে উর্স বিক্রিয়া কি থাকা লাগবে? শুষ্ক ইথার। তো শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল গ্রুপ, এই যে হ্যালোজেন গ্রুপ, অ্যালকাইল হ্যালাইড তার সাথে বিক্রিয়া করবো, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবে। একটু খেয়াল করো লাস্টের অপশনটা দেখো তো, এখানে কি তোমার ধাতব সোডিয়াম আছে? তো ধাতব সোডিয়াম নাই, তাহলে আনসার এটা হবে না। তাহলে উর্স বিক্রিয়ার ক্ষেত্রে স্পেশালি মনে রাখবা অ্যালকাইল হ্যালাইড থাকা লাগবে আর হচ্ছে তোমার ধাতব সোডিয়াম থাকা লাগবে। কিসের উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে। কি তৈরি করব? অ্যালকেন তৈরি করব। দেখো উর্স বিক্রিয়ায় অনেকগুলো কথা বলছি, কি কি লাগবে? প্রথমত অ্যালকাইল হ্যালাইড, তারপর কি লাগবে? সোডিয়াম, তোমার হচ্ছে প্রভাব কি লাগবে? শুষ্ক ইথার। কি তৈরি করব? অ্যালকেন। সো এখানে আমার সঠিক আনসার তোমার হচ্ছে ক নাম্বার। পরের প্রশ্ন চলে আসো,
CH4 মানে মিথেন। মিথেন শনাক্তকরণে ব্যবহৃত হয় নিচের কোন নিচে মিথেন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোন বিকারক? তাহলে এটা তোমার আনসার হচ্ছে স্কিবারের বিকারক। বি কেয়ারফুল, মুখস্থ রাখো, এটা তোমাকে প্রশ্ন সামনে চলে আসতে পারে। তাহলে মিথেন শনাক্তকরণে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে তোমার স্কিবারের বিকারক। লাস্ট ওয়ান, কোনটি অপ্রতিসম অ্যালকিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মানে অলরেডি তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা দুইবার চলে আসছে। অপ্রতিসম অ্যালকিন কোনটা? তুমি কেমনে ব্যাপারটা ফাইন্ড আউট করবা খেয়াল করো, আমি তোমাকে জাস্ট ট্রিক্স বলে দিচ্ছি শর্টকাট। তো তুমি প্রথমে খেয়াল করবা যে দ্বিবন্ধন কোন কোন কার্বনে আছে। তাহলে দ্বিবন্ধন আছে তোমার এই দুই কার্বনে, একটু খেয়াল করে দেখো। তাহলে এই দুই কার্বনে এখানে কোনো দ্বিবন্ধন, হ্যাঁ এখানে দ্বিবন্ধন আছে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে। তো লাস্ট অপশন হচ্ছে না। তো দ্বিবন্ধন যুক্ত যে দুই কার্বনে হাইড্রোজেন থাকে অসমান, কি বললাম? দ্বিবন্ধন যুক্ত যে দুই কার্বনে হাইড্রোজেন অসমান। তাহলে বলো তো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন কটা? দুইটা, এখানে কটা? দুইটা, সমান হয়েছে না? তাহলে এটাকে তুমি বলো প্রতিসম অ্যালকিন। কি বলবা? সমান হলে প্রতিসম, অসমান হলে অপ্রতিসম। তাহলে আমি বলো এখানে কি আছে? বল এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে হাইড্রোজেন একটা, এখানে একটা, কয়টা আছে? সমান আছে না? এটা কি বলবো? প্রতিসম। তাহলে একটু বলো তো এখানে খেয়াল করো তো কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে হাইড্রোজেন কয়টা আছে? বলো দুইটা, এখানে কয়টা? একটা। সমান না অসমান? অসমান হলে কি বলবো আমরা? অপ্রতিসম। তো এখানে সঠিক আছে তোমার হচ্ছে ঘ নাম্বার। দেখো কোশ্চেন নাম্বার 21। তো প্রশ্ন বলা হয়েছে X+O3 তার মানে ওজোন সংযোগ ঘটাবা। তো আমি এর আগে একটা প্রশ্ন তোমাকে বলছি, যদি তুমি হচ্ছে অ্যালকিনে ওজোন সংযোগ ঘটাও তাহলে তৈরি করবো তোমার দুইটা যৌগ, এলডিহাইড তৈরি করতে হবে অথবা কিটোন তৈরি করতে হবে। এলডিহাইড কখন তৈরি করবো? যদি তুমি শাখা বিহীন নাও। আর কিটোন কখন তৈরি করবো? তোমার যদি অ্যালকিন যেটা নিবা সেটা তোমার যদি শাখা যুক্ত হয়, ঠিক আছে? তাহলে তোমার ওজোন বিক্রিয়ার মাধ্যমে তোমার তৈরি করবো মিথানেল আর হচ্ছে প্রোপানেল। একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার দুইটাই কিন্তু ন্যাল তৈরি হয়েছে, মানে অ্যাল তৈরি হয়েছে, এলডিহাইড তৈরি হয়েছে। তার মানে কি আমি কি বলতে পারি এখানে এক্স নামক যে যৌগটা সেটা তোমার হচ্ছে অবশ্যই অ্যালকিন, এবং যে অ্যালকিনটা সে অবশ্যই কি বলো শাখা বিহীন হবে। তার মানে কি শাখা যুক্ত হবে না, ঠিক আছে? শাখা যুক্ত হলে তৈরি হতো তোমার হচ্ছে কিটোন। তাহলে এখন এটা অপশনে খেয়াল করো যে আসলে অ্যালকিন কোথায় কোথায় আছে। তাহলে দেখো যে বিউটাইন 1 বিউটাইন 2 হবে না। এখন অপশন আছে আমার কাছে দুইটা, বিউটিন 1 বিউটিন 2। এখন বিউটিন 1 বিউটিন 2 এর কি তোমাকে একটা ট্রিক শিখাই দেই যে দুইটার ভিতরে কোনটা হবে তুমি দেখে কেমনে বুঝবা। উৎপাদের দিকে তাকাও। মিথানেল কার্বন কয়টা আছে বলো? একটা। প্রোপানেল কার্বন কয়টা আছে বলো? তিনটা। তার মানে তুমি ব্যাপারটা খেয়াল করো যে একদিকে কার্বন থাকবে তোমার হচ্ছে একটা, একদিকে কয়টা কার্বন থাকবে? একটা। তাহলে যেহেতু তোমার অ্যালকিন, তাহলে একদিকে একটা কার্বন, তার মাঝখানে থাকবে তোমার হচ্ছে দ্বিবন্ধন, আর আরেকদিকে কয়টা কার্বন থাকবে বলো? প্রোপানেল, মানে কার্বন থাকবে তোমার তিনটা। এই যে তোমার এই তিনটায় কনভার্ট হবে ন্যালে, আর এই একটা কনভার্ট হবে তোমার মিথানেলে। কিসে কনভার্ট হবে? মিথানেল। ওটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন কার্বন হাত তুমি যদি ফিল আপ করো তাহলে কি হবে? এখানে হাইড্রোজেন লাগবে তিনটা, এখানে দুইটা হাত আছে, বাকি হাইড্রোজেন দিবা দুইটা, এখানে তোমার একটা দিবা, আর এখানে তুমি দিবা হচ্ছে একটা। ঠিক আছে? যখন ওজোন সংযোগ ঘটাবা তখন হচ্ছে এই বিক্রিয়া মাঝ বরাবর, এই যে এই বরাবর ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর তোমার এখান থেকে তৈরি করবো তোমার হচ্ছে মিথানেল, আর এই পার্টটুকু থেকে তোমার তৈরি করবো প্রোপানেল, CH3 CH2 CHO। ব্যাপারটা বুঝতে পারছো? সো আমার এখানে সঠিক আনসার তোমার হচ্ছে বিউটিন 1। দেখো এক নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে, সেখানে আমার সঠিক আনসার তোমার হচ্ছে কি বলো? বিউটিন 1। আচ্ছা পরেরটাতে চলে আসো। পরে প্রশ্ন বলছে 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা? 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো এর আগে আমি এটা বলছিলাম, এটার প্রশ্ন আনসার বলছি যে 2 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে যেখানে তোমার কি বলো এই OH গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত, OH গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি তোমার দুইটা কার্বনের সাথে যুক্ত থাকবে, তাহলে তুমি সেটাকে বলবা 2 ডিগ্রি অ্যালকোহল। ব্যাপারটা খেয়াল করো, এটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড, সরি অ্যালকোহল না, এটা বাতিল। এটা তোমার কি বলো? CH এটাও বাতিল না। তাহলে আমার বলো অ্যালকোহল যুক্ত গ্রুপ কোনটা আছে বলো? OH। এই দেখো এখানে তোমার দুইটা থাকা, তার মানে ওই যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি কয়টার সাথে যুক্ত আছে বলো? দুইটার সাথে। সো আমার সঠিক আনসার তোমার হচ্ছে খ এখানে। বুঝতে পারলা? আচ্ছা পরের প্রশ্ন তোমার হচ্ছে মিথাইল কার্বিনলের সংকেত কোনটা? মিথাইল কার্বিনল, তো কার্বিনলের সংকেত তোমার হচ্ছে CH2OH, এটা তোমার হচ্ছে কার্বিনলের সংকেত। কথা কি বুঝছো? এখন তার আগে তোমাকে বলছে মিথাইল কার্বিনল। মিথাইল তার মানে মিথাইল মানে কার্বন কয়টা থাকবে বলো? একটা থাকবে। তাহলে CH3 CH2OH। তাহলে একটু খেয়াল করে দেখো যে অপশন তোমার এই CH3 CH2 কোথায় আছে? খ নাম্বার অপশন। সো তোমার এই আনসারটা তোমার হচ্ছে খ। পরের প্রশ্ন চলে আসো। পরে হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর হচ্ছে তোমার কিটুন, সিওটাকে বলা হয় কিটুন কার্যকরী মূলক, ঠিক আছে? তো কিটুনের বিক্রিয়ায় এ নামক যৌগ প্রথমে ধরে তারপর তোমার হচ্ছে বিটা কনভার্ট হয়। তোমাকে প্রশ্ন হচ্ছে বিটা কি? তো দেখো বিটা পারার আগে একটু খেয়াল করে দেখো, তুমি এই ব্যাপারটা মনে রাখবা, এই যে এটাকে বলে গ্রিকনাথ বিকারক। তোমাকে এমসিকিউ প্রশ্ন নিচের কোনটা গ্রিকনাথ বিকারকের সংকেত? তাহলে আনসার তোমার হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে কি বলা হচ্ছে? গ্রিকনাথ বিকারক। তো এই গ্রিকনাথ বিকারকের সাথে তুমি যদি মিথানেল দাও তাহলে তৈরি করবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি দিলে 1 ডিগ্রি অ্যালকোহল? কত? উত্তর হচ্ছে মিথানেল। আর তুমি যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে ইথানেল দাও তাহলে তোমার তৈরি করবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর তুমি যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম কিটুন দাও তাহলে তোমার তৈরি করবো 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারলাম?
তাহলে আমি বলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিক নাট বিকারক, এখানে তুমি কি নিছো কিটুন নিছো, তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো? তাহলে এখানে আনসার হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো? আচ্ছা পরের প্রশ্নে আসো। ওয়াটার গ্যাস হতে উৎপন্ন হয়, এটা মুখস্থ রাখবা, মিথানেল। ওয়াটার গ্যাস থেকে উৎপন্ন হয় তোমার হচ্ছে মিথানেল। পরের প্রশ্ন, 95.6% ইথানল প্লাস 4.4% পানির স্ফুটনাঙ্ক কত? এটা তোমার হচ্ছে কি জ্ঞানমূলক, 78.15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, লুকাস বিকারক দ্বারা শনাক্তকরণ করা যায়। এর আগের একটা প্রশ্ন আমি তোমাকে বলছি যে লুকাস বিকারের সাথে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, যে 3 ডিগ্রি অ্যালকোহল সেটা তোমার লুকাস বিকারের সাথে খুব দ্রুত বিক্রিয়া ঘটায়, আর যেটা 2 ডিগ্রি সেটা 5 থেকে 10 মিনিট সময় নেয়, যেটা 1 ডিগ্রি সেটা খুবই স্লোলি হয়, মানে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাহলে মনে রাখবে লুকাস বিকারকে কি ফাইন্ড আউট করা যায়? উত্তর হচ্ছে অ্যালকোহল। কোন টাইপ অ্যালকোহল? তোমাকে এই প্রশ্ন দিতে পারে যে লুকাস বিকারের সাথে মানে কাদের ভিতরে পার্থক্যকরণ করা যায়। উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আর হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, সো এটা তোমার সঠিক আছে তোমার হচ্ছে অ্যালকোহল। পরের প্রশ্ন খেয়াল করো, পরের প্রশ্ন বলছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? তো এটা তোমার আনসার হচ্ছে তোমার আয়া রশ্মি। এটা তুমি হচ্ছে প্রথম কোটের 2য় অধ্যায় গুণগত রসায়নের বর্ণানুমিতি বিষয়ে এই পেপারটা পড়ছো, যে আয়া রশ্মির সাহায্যে তোমার হচ্ছে কি জৈব যৌগের কার্যকরীমূলক ফাইন্ড আউট করা যায়। পরের প্রশ্ন তোমাকে বলছে A+O3, দেখো ওজন সংযোজন CCl4 কি নামক যৌগ তৈরি হয়? তারপর তোমার X আর Y তৈরি হয়। দেখো তো এটা তোমার হচ্ছে 21 সাথে মিল আছে না? বলতে পারবে একই প্রশ্ন। তাহলে ব্যাপারটা বুঝো, তো X আর Y তাহলে ভিন্ন টাইপের যৌগ তৈরি হয়েছে। একটু খেয়াল করে দেখো এখানে যে তোমার এখানে কি মানে শাখা যুক্ত কোন অ্যালকিন আছে? উত্তর হচ্ছে না। তার মানে তুমি যেহেতু ওজন সংযোগ করেছো তোমার 2টা যৌগ পাইছো, তার মানে অবশ্যই কি হবে বলো? তোমার অবশ্যই তোমার অ্যালকিন সমগ্র শ্রেণীর কোন একটা যৌগ হবে। একটু খেয়াল করে দেখো যে অ্যালকিন কোথায় আছে। দেখো অ্যালকিন তোমার আছে 2 জায়গায়, তার মানে অ্যালকিন যেহেতু খুঁজবা খ নাম্বার আনসার হবে না, গ নাম্বার আনসার হবে না, আনসার হয় ক হবে না হয় গ হবে। তো কোনটা হবে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি তোমাকে বলছিলাম যেহেতু এক্স আর ওয়াই ভিন্ন, তাহলে অবশ্যই তোমার কি এই যে দ্বিবন্ধযুক্ত কার্বন উভয়তে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। তো এখানে খেয়াল করো এখানে কি তোমার ভিন্নতা আছে? নাই। তার মানে এখান থেকে তোমার তৈরি করব CHO, আর এইখান থেকে তোমার তৈরি করব CHO। দেখো তো যৌগ দুটা সেম হয়ে গেছে না? তাহলে এটাকে যদি আমি x বলি, এটাকে আমি কি বলতে পারি? x বলতে পারি। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো x এর সাথে কি আছে বলো? y আছে। সো আমি কি বলতে পারি? তাহলে দুই বন্ধযুক্ত কার্বন উভয় দিকে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। তাহলে খেয়াল করে এখান থেকে তোমার তৈরি করব CHO, ধরো সবশেষে y নামক যৌগ, আর এখান থেকে তোমার তৈরি করব হচ্ছে তোমার CH3 CH2 CHO, ধরো এটা তোমার x নামক যৌগ। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে আমার কি কি হওয়া লাগবে বলো? x আর y এর ভিন্নতা থাকা লাগবে। সো এখানে আমার তোমার সঠিক আনসার তোমার হচ্ছে ক নাম্বার। তো দেখো টাইপ 15 SN1 এবং SN2 বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে তোমার 3টা প্রশ্ন লেখা রাখা হয়েছে। তো আসলে আমি যে যতগুলো প্রশ্ন লিখছি ম্যাক্সিমাম কিন্তু তোমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন লিখছি, আমি জাস্ট বোর্ডগুলো উল্লেখ করি নাই। কিন্তু এই এমসিকিউ গুলো তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট যে তুমি শুধুমাত্র বোর্ড পরীক্ষা নেবে অ্যাডমিশন পর্যন্ত ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। ঠিক আছে, আচ্ছা। তো SN1 এবং SN2 এই 3টা প্রশ্ন সলভ করার আগে প্রথমত তোমার হচ্ছে SN1 SN2 বিক্রিয়া পার্থক্যটা দেখে নিব। একদম ঠুরুস্থ রাখবে, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি। তাহলে SN1 এর পুনরূপ হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1। আচ্ছা, তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে তোমার 2, এন্ড দ্য নিউক্লিওফিলিক অ্যাসিড সাবস্টিটিউশন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 1 আর নিউক্লিও প্রতিস্থাপন বিক্রিয়া তোমার হচ্ছে 2। তো এখন SN1 বিক্রিয়া ক্ষেত্রে তোমার এক নম্বর বলছে যে এই যে SN1 বিক্রিয়াটা তোমার এটা 2 ধাপে সংঘটিত হয়। কয় ধাপে? 2 ধাপে। আর SN2 তোমার হচ্ছে 1 ধাপে সংঘটিত হয়। তার মানে ওটা তুমি দেখো তো 22 বার হয়েছে না? তুমি চাইলে এমন করতে পারো, এখানে তোমার 1 আছে মানে কি 2 ধাপে, এখানে 2 আছে মানে কি 1 ধাপে সংঘটিত হয়। বুঝতে পারলা? আচ্ছা, পরে তোমার হচ্ছে যে এখানে খেয়াল করো আবার 1 আছে, এবং মনে রাখবে এটা প্রথম ক্রম বিক্রিয়া, আর তোমার হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া কি, দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি, এটা তোমরা যদি বুঝতে চাও আমি 1 ঘন্টার একটা ভিডিও দিতে পারবো প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উপর, যে কিভাবে আসলো কোথা থেকে আসলো। এটা তোমাদের প্রথম পত্র রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের একটা টপিকস। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে SN1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এগুলো মেডিকেল ভর্তি পড়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমাকে এখানে বলে দেবো কার্বন আয়ন সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে। এখানে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, আর SN2 বিক্রিয়ায় কার্বোক্যাটন বা কার্বন আয়নের সৃষ্টি হয় না। ঠিক আছে, মানে এখানে তো হচ্ছে কার্বোক্যাটনের সৃষ্টি হয় না। পরে আসো 4 নম্বর প্রশ্ন বলছে অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না, মানে এই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হয়। তো এইখানে তোমার SN1 এর SN2 তুমি একদম ঠুরুস্থ রাখবা যে কোথায় হা আছে কোথায় না আছে, ওই জায়গায় তোমাকে ক্যাসেলটা লাগাই দিবে। বুঝতে পারলো? আচ্ছা, খেয়াল করো 5 নম্বর জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকে। দেখো থাকে, আর এটা তোমার পরিবর্তন হয়ে যায়। SN1 বিক্রিয়ায় অপরিবর্তিত থাকে জ্যামিতিক গঠন, আর এখানে তোমার কি পরিবর্তন হয়ে যায়। দেখো 5 নম্বর প্রশ্ন বলছেন অপশন হচ্ছে সক্রিয়তার ক্রম
মোস্ট 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 ইম্পর্টেন্ট তুমি স্টার মানে রাখো তোমাদের তিনটা, যদি এখান থেকে প্রশ্ন আসে তো এখান থেকে তোমার আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা দেখো সক্রিয়তা ক্রম SN1 বিক্রিয়া এখানে তোমার 3 ডিগ্রি আগে চলে আসবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি, তারপর তোমার কি বলো মিথাইল হ্যালাইড, বুঝতে পারছো। আর এটার উল্টাটা তোমার হচ্ছে SN2, তোমার মিথাইল হ্যালাইড 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, একদম ঠুরুস্ত রাখবা। চলো এমসিকিউ গুলো একটু সলভ করি আমরা। SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা, আশা করি তুমি পারবা। তাহলে SN1 আছে মানে কি কয় ডিগ্রি চলে যাবে বলো, 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এই যে মিথাইল, এটা তোমার হচ্ছে সঠিক অ্যান্সার। পরে প্রশ্ন বলছে SN2 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়, তাহলে বলো SN1 SN2 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়, উত্তর হচ্ছে তোমার এক ধাপে। কয় ধাপে, এক ধাপে। তোমার এখানে সঠিক অ্যান্সার তোমার হচ্ছে ক নাম্বার। পরের প্রশ্ন বলছে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটা, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমার মেডিকেলে বারবার চলে আসে। তাহলে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটা, খেয়াল করে দেখো। এখানে হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 2 ধাপে ঘটে। দেখো SN1 বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হয়, 2 ধাপে সংঘটিত, কথা সত্য। পোলার দ্রাবকে হ্যাঁ SN1 বিক্রিয়া দ্রবণীয়। তারপরে অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয়, অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয়, একটু খেয়াল করে দেখো। এখানে দেওয়া আছে অবস্থান অবস্থা সৃষ্টি হয় না, এখানে কিন্তু বলেছে সৃষ্টি হয়, ঠিক আছে। অবস্থান অবস্থা সৃষ্টি হয়, তাহলে তোমার বলে এটা কি সঠিক আনসার, উত্তর তোমাকে বলছে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটা। তাহলে বলো অবস্থান অবস্থা সৃষ্টি হয় না, এটা হলো বৈশিষ্ট্য, কিন্তু সৃষ্টি হয় দিছে কি, এটা তোমার সঠিক আনসার। তারপর লাস্ট অপশন বলছে জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকে, হ্যাঁ এটা সত্য কথা, জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকে। তো এই পুরো অংশটুকু একদম ঠুরুস্ত রাখবা, বেশি সময় দিয়ে পড়বা এটা, ঠিক আছে। তো আমাদের টাইপ শুরু হচ্ছে এলডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন, ঠিক আছে, ইত্যাদি যে আমাদের হচ্ছে বিভিন্ন সমগ্রিত শ্রেণী গ্রুপ আছে তাদেরকে নিয়ে। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে রুজেনমুল বিজারণ বিক্রিয়া এলডিহাইড উৎপন্ন হয় কোনটি থেকে, মানে আমি আসলে কোন উপাদান থেকে, তোমার যে অপশনে যে 4টা উপাদান দেওয়া আছে এদের ভিতর থেকে কোনটা নিলে আবার বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, কেমন বিজারণ, রুজেনমুল বিজারণ। তো মনে রাখবা যদি রুজেনমুল বিজারণ বলে তাহলে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আর জাইমান হাইড্রোজেন নেওয়া লাগবে। আর যদি বলো ক্লিমেনসন বিজারণ তাহলে জিঙ্ক অ্যামালগাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া লাগবে। একটু ঠুরুস্ত রাখবা যে রুজেনমুল বিজারণ প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, আর হচ্ছে ক্লিমেনসন বিজারণ জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে তোমার গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা তো একটু খেয়াল করে দেখো যে তোমাকে বলছে এলডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে, মানে কোনটি নিলে তুমি এলডিহাইড উৎপন্ন করতে পারবা। একটু দেখো এখানে খেয়াল করো, আমি তোমার অ্যাসিড হ্যালাইড কিনেছো, অ্যাসিড হ্যালাইড। তো ঘটনা কি করবে, তো আমরা জানি তোমার কি করবে এখানে, যে এই যে তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপটা আছে, এই হ্যালোজেন গ্রুপ আর তোমার হাইড্রোজেন যৌথভাবে তোমার তৈরি করে ফেলো তোমার এইচ, ঠিক আছে, প্লাস। তো এখানে তোমার তৈরি করে ফেলবো তোমার এইচ আর বাকি যেটা আছে CH3CO, এখানে তোমার একটা হাইড্রোজেন বসে যাবে। তাহলে খেয়াল করে দেখো তাহলে কি ঘটনা ঘটলো, তাহলে CH3CHO উৎপন্ন হইলো। তো আমার কিন্তু প্রশ্নে এলডিহাইড উৎপন্ন করার কথাই বলছে। তাহলে এখন একটু বলো তো এখানে একটা হাইড্রোজেন পরমাণু লাগছে, এখানে একটা মানে হাইড্রোজেন পরমাণু, টোটাল কতগুলো হাইড্রোজেন লাগলো, উত্তর হচ্ছে 2টা। তো এখানে আমি এই জন্য 2 করেছি। তাহলে প্রশ্ন করছে রুজেনমুল বিজারণ বিক্রিয়া এলডিহাইড উৎপন্ন, তাহলে কোথেকে উৎপন্ন হলো, আনসার হচ্ছে অ্যাসিড হ্যালাইড থেকে। তাহলে একটু খেয়াল করো অ্যাসিড হ্যালাইড, তো আমি যদি এই হ্যালোজেনের জায়গায় ক্লোরিন বসাইতাম, কি বসাইতাম, এই হ্যালোজেনের জায়গায় তুমি যদি ক্লোরিন বসাতে তাহলে তুমি কি তৈরি হতো বলো, হাইড্রোজেন ক্লোরাইড মানে অ্যাসিড ক্লোরাইড তৈরি হতো। সো এখানে আমার তোমার হচ্ছে সঠিক আনসার তোমার হচ্ছে কি, যে অ্যাসিড ক্লোরাইড হতে কি তৈরি করতে পারবা, এলডিহাইড তৈরি করতে পারবা, বুঝতে পারছো। আচ্ছা পরের প্রশ্ন, কোনটি আয়োডোফোন পরীক্ষা দেয় না, তোমাকে প্রশ্ন করতে পারতো যে কোনটি আয়োডোফোন পরীক্ষা দেয়, তাহলে এখানে কিন্তু আমাকে বলেছে দেয় না। তাহলে আমরা প্রথমে যে শিখবো কে বিক্রিয়া দেয়, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, সামনে পরীক্ষা তোমাকে দিয়েও দিতে পারে, ঠিক আছে। তাহলে আয়োডোফোন বিক্রিয়া দেয় কে, তুমি এমবিটি মেডি বাজার টেকনিশিয়ান শিখতে পারো, তুমি এভাবে মনে রাখতে পারো, মিথ্যা কথা বলে যে হ্যালো ফর্ম দেখাইছে, কয়েকবার করে মুখস্থ হয়ে যাবো, মিথ্যা কথা বলে যে হ্যালো ফর্ম দেখাইছে। ভাই মিথ্যা কথা বলতে আপনি কি বুঝাইলেন, তো মিথ্যা কথা মানে তোমার মিথ্যাতে মনে রাখবা মিথাইল, কথাতে মনে রাখবা কার্বনিল মূলক, মানে যাদের ভিতরে তোমার হচ্ছে এই মিথাইল কার্বনিল গ্রুপটা থাকে, এই CH কে বলে মিথাইল, আর কার্বনিল তোমার হচ্ছে এইটা CO, এই গ্রুপটা যাদের ভিতরে থাকে তারা তোমার কি করে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে চলো মিলাই নেই যে আসলে এই গ্রুপটা কার কার ভিতরে আছে। তো এই গ্রুপ এবং তোমার হচ্ছে এই গ্রুপটা, ঠিক আছে, এই দুইটা গ্রুপ মানে CH3CO এই গ্রুপটা আর CH3CHO এই গ্রুপটা, এই দুইজনই মূলত হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। একটা বিষয় লক্ষণীয়, এইখানে যে তোমার হচ্ছে একটা ফাঁকা হাত আছে, দেখো এই যে এখানে যে একটা ফাঁকা হাত আছে, তো মনে রাখবা যদি এই ফাঁকা হাতে শুধুমাত্র হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল মূলক অথবা বেনজিন মানে ফিনাইল গ্রুপ থাকে তবেই তোমার হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। কিন্তু এখানে তোমার যদি ধরো এই ফাঁকা হাতটাতে যদি এরকম ব্যাপারটা হইতো যে ধরো CH3 CO CH2 CH3 এরকম থাকতো, দেখো এই যে তোমার মিথাইল কার্বনিল মানে মিথ্যা কথা আছে, কিন্তু এখানে কার্বন কি একাধিক হয়ে গেছে, একের অধিক হয়ে গেছে না, তখন এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করতো না।
বুঝতে পারছো? তাহলে এখন আমাকে একটু অপশন গুলো টেস্ট করে বলো তো যে কোনটা দিবে কোনটা দিবে না। একটু খেয়াল করে দেখো যে ক নম্বর অপশন CH3 CO Cl, ভাই হয় আমার হাইড্রোজেন থাকা লাগবে, নয় মিথাইল গ্রুপ থাকা লাগবে, নয় ফিনাইল গ্রুপ থাকা লাগবে। কিন্তু ভাই এখানে কি আছে? না। তার মানে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে কি ক, এই দিবে না। বাকিগুলো অপশন টেস্ট করে দেখো যে আসলে বাকি সবগুলাই দিবে। খেয়াল করো যে CH3 CH OH CH3, তো এটা চিন্তা করে যে OH তুমি এখানে না লিখে তুমি যদি এখানে লিখতা, তাহলে দেখো তো এই স্ট্রাকচারটা এটার সাথে মিলে গেছে না? হ্যাঁ, তাহলে এটা দিবে। আবার খেয়াল করো CH3CO CH3, তাহলে দেখো তো এই যে এইখানে তোমার মিথ্যা কথা আসে না? একটু খেয়াল করে দেখো তো মিথ্যা কথা আসে না? এই যে তোমার মিথাইল, এই যে কার্বনিল, তাহলে বলে একটা মিথাইল গ্রুপ আছে এটা দিবি। আবার খেয়াল করো এখানে তুমি খেয়াল করো এই যে মিথাইল কার্বনিল মানে মিথ্যা কথা আছে, তার মানে কি বলে ফিনাইল গ্রুপ আছে, সো এটাও দিবে এটাও দিব। বুঝতে পারলা? কিন্তু তোমাকে প্রশ্ন করছে কোনটা দিবে না। তো আমার সঠিক আছে তোমার হচ্ছে ক, CH3COCl। এই যৌগটা তোমার কি করবে না? হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল তোমাদের বোর্ড পরীক্ষা, ইভেন অ্যাডমিশন পরীক্ষা বেশ কয়েকবার প্রশ্ন আসে। কোশ্চেন নাম্বার 3 তে চলে যাও। বলছে কোন বিকারকটি কার্বনিল গ্রুপ, কি গ্রুপ বলছে ভাইয়া? কার্বনিল গ্রুপ। ঠিক আছে, তাহলে কার্বনিল মানে বন্ড, সিও বন্ড, এটাকে তোমার বলে কার্বনিল গ্রুপ। তো তোমাকে প্রশ্ন করছে কোন বিকারকটি কার্বনিল গ্রুপ শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো এখানে তোমার আনসার হচ্ছে 2, 4 DNPH পরীক্ষা। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম লুকাস বিকারের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ করা যায়, অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। টরেন্ট বিকারক এবং ফেহলিং দ্রবণের সাথে এলডিহাইড এবং কিটুনকে পার্থক্যকরণ করা যায়। টরেন্ট বিকারক এবং ফেহলিং দ্রবণ পরীক্ষা তোমার দেয় এলডিহাইড, কিটুন দেয় না, এই জন্য এটাকে বলা হয় এলডিহাইড এবং কিটুনের পার্থক্য সূচক বিক্রিয়া। আবার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অ্যালকিন শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে তোমার এখানে সঠিক আনসার হচ্ছে 2, 4 DNPH পরীক্ষার মাধ্যমে তুমি কার্বনিল গ্রুপটা শনাক্তকরণ করতে পারবে। আচ্ছা, পরে বস্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, মিষ্টা দিয়ে রাখো 5টা। ঠিক আছে, এখানে তোমার এটাও তোমার সামনে পরীক্ষায় চলে আসতে পারে, এখানে প্রত্যেকটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো প্রশ্ন বলছে এলডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না কে? তাহলে আমরা প্রথমে দেখবো কারা করে আর হচ্ছে তোমার কারা করে না। তো দেখো একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া আর হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়া তারাই দিবে যাদের ভিতরে আলফা হাইড্রোজেন থাকবে না। কি বললাম ভাইয়া? আলফা হাইড্রোজেন থাকবে না। এখন প্রশ্ন এটা করতে পারো যে ভাই আলফা হাইড্রোজেন চিনবো কেমনে? তো মনে রাখবা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত তার ভিতরে যদি হাইড্রোজেন থাকে সেটাকে তুমি বলবা আলফা হাইড্রোজেন। মানে কার্যকরী মূলক যদি কোনো কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলবো আলফা কার্বন। আর ওই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন। বুঝতে পারলাম? মানে ব্যাপারটা এরকম যে ধরো তোমার কোনো ভাই নাই, এখন যদি তোমার জিজ্ঞেস করে যে তোমার তোমার 22-23 না 22-23, মানে তোমার ভাই নাই, বিয়াই করে নাই, তাহলে 22-23 করতে গাইবো। তাহলে এখানে একটু সেম কথা মনে রাখো যে যদি আলফা কার্বনই না থাকে তাহলে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্ন আসে? মানে ব্যাপারটা এরকম, যদি একটা মুরগি ডিম পারছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে, ঠিক আছে, বলো তো এই ডিমটা কোন দিকে পড়বো? এটা কমেন্ট সেকশনে জানায় যে ডিমটা কোন দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারে খেয়াল করো। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন যারা তারা দিব কেনিজার, আর আলফা হাইড্রোজেন যুক্ত যারা তারা দিবে অ্যালডল ঘনীভবন। এখানে এইদিকে একটু তাকাও, খেয়াল করো এখানে তোমার CHO কি কার্যকরী মূলক, তাহলে এটা কি আছে বলো? এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে তুমি কি বলবা? আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত তার মানে এই হাইড্রোজেনকে তুমি কি বলো? বলো আলফা হাইড্রোজেন। তো একটু লক্ষণীয়, একটু খেয়াল করে দেখো এখানে তোমার কি CHO আছে, এখানে কি কার্বন আছে, তার মানে আলফা কার্বনই নাই, মানে তোমার বাই নাই, বাঁচতে বাঁচতে করতে গেল। তাহলে CHO এখানে কি নাই? আলফা কার্বনই নাই, তাহলে হাইড্রোজেন করতে গো, তার মানে এটা কি বলো? আলফা হাইড্রোজেন বিহীন। আবার খেয়াল এখানে, এখানে তোমার কি আছে বলো? CHO। আমরা জানি বেঞ্জিনের প্রত্যেকটা রিং কর্নারে একটা কার্বন একটা হাইড্রোজেন থাকে। তো এখন এইখানে যে তোমার যে CHO গ্রুপটা বসে এখানে যে হাইড্রোজেনটা ছিল এটা তো চলে গেছে, অপসারণ হয়েছে। তাহলে এখানে কি তোমার কোনো মানে আলফা কার্বন আছে? আলফা কার্বন আছে, তোমার বাই আছে কিন্তু বিয়া করো নাই, তাহলে বাঁচতে বাঁচতে হইবো না। এখানে কার্বন আছে কিন্তু কি নাই? হাইড্রোজেন নাই। তো এটাও কি বলো? আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে যারা আলফা হাইড্রোজেন বিহীন তারা কি দিবে বলো? ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবো। আর যাদের ভিতরে আলফা হাইড্রোজেন যুক্ত মানে যাদের আলফা হাইড্রোজেন আছে তারা কি বিক্রিয়া প্রদর্শন করবো? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবো। তার মানে এই দুইটা যৌগ অ্যালডল ঘনীভবন দিবে। আর এই CHO এটা এই যৌগটা বেনজালডিহাইড আর তোমার কি মিথানের, এটা তোমার ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবো। তো ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আরো দুইটা ব্যাপার মনে রাখবা, এখানে একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কিন্তু অ্যালডল ঘনীভবনে তোমার একই সাথে জারণ বিজারণ হয় না। পরে বছর তোমার এই ক্যানিজারো বিক্রিয়া গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হয়, তার সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া প্রদর্শন করে। আর অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তোমার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে এখন ব্যাপারটা বলো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না কে? মানে কারা অ্যালডল ঘনীভবন দিবে মানে বিক্রিয়া প্রদর্শন করবে না? মানে যাদের ভিতরে
আলফা হাইড্রোজেন নাই, থাকলে দিব আলফা হাইড্রোজেন বিহীন যারা তারা দিব কেনিজারু, আর আলফা হাইড্রোজেন যাদের ভিতরে আছে তারা দিব তোমার কি বলে অ্যালডোল ঘনীভবন। তো খুঁজে বের করেছে কাদের ভিতরে আছে, ঠিক আছে, তারা দিবে, আর যাদের ভিতরে নেই তারা দিবেন। খেয়াল করে এই যে তোমার ধরো সিএইচও, এই যে তোমার আলফা কার্বন, এই হাইড্রোজেন, সো এটা কি বলো ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে, আচ্ছা এটা করবে। আবার এখানে কি বলো কার্যকরী মূলক কি নাই, ঠিক আছে, এটা আউট অফ সিলেবাস, তো এটা তো নাম দিছে, তাহলে বলো অপশন কোনটা বলো, তাহলে কোন নাম্বার সঠিক আনসার এই যে ফিনাইল সিএইচও। তার মানে এই যে দেখো এইটাকে, এই পুরো গ্রুপটাকে তুমি বলো ফিনাইল আর তার সাথে সিএইচও, অর্থাৎ এটার নাম হচ্ছে তোমার বেনজালডিহাইড। তার মানে এই যৌগটা দিবে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না। কি বিক্রিয়া প্রদর্শন দিব, ক্যানিজারো বিক্রিয়া। আশা করি তুমি ক্যানিজারো এবং অ্যালডোল ঘনীভবন ক্লিয়ার হয়েছো। পরের প্রশ্ন চলে আসো, পাইরোলিগনাস 64-21 একটা প্রশ্ন, এসিডে ইথানয়িক অ্যাসিড কতটুকু থাকে, তাহলে এখানে তোমার আনসার হচ্ছে তোমার 8 থেকে 10%, কতটুকু 8 থেকে 10%। পরের প্রশ্ন, কোনটি পামিটিক অ্যাসিড, এখানে সঠিক আনসার তোমার হচ্ছে ক নাম্বার, কার্বন 15 কে বলা হয় পামিটিক অ্যাসিড, মানে কার্বন 15 এটি তোমার হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সিটা বলে মানে উচ্চতর অ্যালকেন বলে এদেরকে কি বলা হয়, উচ্চতর অ্যালকেন, ঠিক আছে। যদি এদের ভৌত অবস্থা তরল মানে 18 পর্যন্ত তোমার কি বলে মধ্যম বলে, 18 উপর থেকে বলে উচ্চতর অ্যালকেন, ওকে। সি ডাবল ওই শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা, সি ডাবল কার্বক্সিলিক অ্যাসিডের, তো আমরা পড়ছি এফিসিএল তোমার ফেনল শনাক্তকরণে ব্যবহৃত হয়, সিলভানের ক্ষারীয় দ্রবণকে বলে টলেন বিকারক, এলডিএ শনাক্তকরণে ব্যবহৃত হয়, সোডিয়াম বাইকার্বনেট আর লিটমাস পেপার পরীক্ষা হয় তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে, বুঝতে পারছো। আচ্ছা, সো এখানে প্রত্যেকটা এমসিকিউ মোস্ট 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 ইম্পর্টেন্ট ছিল। তো দেখো আমরা কোশ্চেন নাম্বার 8 টা সলভ করব। তো এখানে বলা হয়েছে যে পাকা কলায় বিদ্যমান থাকে কোনটা, তো তোমাকে একটু বলে নেই যে আমরা যে ফলের যে স্মেলটা পাই না, ঘ্রাণটা পাই না, এটা মূলত তোমার এস্টার দেয়, এই ফলের সুঘ্রাণের জন্য দেয় তোমার মূলত এস্টার। এখন আমাকে বলছে পাকা কলায় কোনটা বিদ্যমান থাকে, মানে কোন এস্টারটা বিদ্যমান থাকে, এখানে সঠিক তোমার আনসার হচ্ছে অ্যামাইল অথবা বলতে পারো প্যান্টাইল এটা। তো এর বাইরে তোমার হচ্ছে আরো বেশ কয়টা দিতে পারে, দেখো আমি তোমার হচ্ছে একটা ছন্দতে লিখে রাখছি, দেখো ছন্দটা খুবই মজার। ধরো সাপোজ তোমার এক বন্ধু বান্ধবীর নাম হচ্ছে জেসমিন, সে কি করছে ধরো একটা বনে ঘুরতে গেছে, কি নিয়ে ঘুরতে গেছে, এটা সুন্দর নাদুস নুদুস টসটসে আনারস নিয়ে, এটাকে আমরা বলতেছি বিউটিফুল আনারস। কয়টা কমলা নিছে, 8টা কমলা, তাহলে বিউটিফুল আনারসের 8টা কমলা নিছে, ঠিক আছে। আর কি নিছে বলো, পাকা কলা নিছে, 3টা জিনিস নিছে, কি কি বলো, বিউটিফুল আনারস, 8টা কমলা আর পাকা কলা। পাকা কলা অনেকগুলো নিছে, অ্যামাউন্টটা লিখে নাই, তাহলে বুঝো, তাহলে বিউটিফুল আনারস, 8টা কমলা আর পাকা কলা প্যান্টে বসছে, কই বসছে, প্যান্টের ভিতরে বইরা জেসমিন কই গেছে বলো, বেনে গেছে। আসলে এটাকে আমরা মনে রাখবো যে কোন ফলের ভিতরে কোন এস্টারটা বিদ্যমান থাকে। যেমন আনারসের ভিতরে থাকে বিউটি, যেমন রাখবা বিউটাইলেট এস্টার, কেমন রাখবা বিউটাইলেট এস্টার। 8টি যেমন অক্টাইল এসিটেট এস্টার, আর এটা কোথায় থাকে, কমলার ভিতরে। তাহলে 8টি কমলা যখন তুমি মনে রাখতে পারবা, তখন কমলার ভিতরে কি থাকে, 8 যেমন অক্টাইল এসিটেট এস্টার। তারপর আছে তোমার পাকা কলা, পাকা কলা কি থাকে, প্যান্ডেমা বা প্যান্টাইল এসিডের এস্টার, ঠিক আছে, প্যান্টাইল এস্টার কোথায় থাকে, পাকা কলার ভিতরে। তারপর মনে রাখবা জেসমিন কোথায় গেছে, বনে, তাহলে বনে যেমন রাখবা বেনজাইল এসিডের এস্টার, এটা কোথায় থাকে, জেসমিন ফুলের ভিতরে থাকে। কোথায় থাকে বলো, জেসমিন ফুলের ভিতরে। দেখো তো ছন্দটা সুন্দর না, তো এই ছন্দটা মূলত আমারই বানানো, এই জন্য তোমার এটা লিখে রাখছি মেডিভাইজার টেকনিক, মানে যে ছন্দগুলো আমি নিজে বানাইছি সেগুলো তোমার হচ্ছে আমি এমবিটি তে লিখে রাখছি। তো ওটা বুঝতে পারছো। তো আমার কোশ্চেন নাম্বার 8 আশা করি তুমি এখন পারবা। পরের প্রশ্ন বলছে হাইড্রাক্সামিড, ঠিক আছে, হাইড্রাক্সামিড অ্যাসিড পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় কোনটি, এটা তো হচ্ছে এস্টার, বন্ড সি ডাবল ও আর এস্টার। পরের প্রশ্ন খেয়াল করো, হফম্যান ডিগ্রেডেশন দ্বারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন। তো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা কি উৎপন্ন করা যায়, আনসার হচ্ছে তোমার প্রাইমারি এমিন। দেখো বিক্রিয়াটা বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে মনে রাখবা, এটা সৃজনশীলের জন্য আসতে পারে যে ব্রুমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে, এটা তোমার 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া দিবে। খেয়াল করো যে CH3COC, তুমি যদি অ্যালকাইল ফাংশন নাও, মানে অ্যালকাইল অ্যাসিডামাইড নাও, অ্যালকাইল অ্যাসিডামাইড নাও, তাহলে তোমার তৈরি করবো 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। আর তুমি যদি এখানে বেনজিন রিং নাও, তাহলে তোমার তৈরি করবো অ্যানিলিন, কি তৈরি করবো, NH2, তারপর তোমার কি বেনজিনিং, এটাকে তোমার বলে অ্যানিলিন। সো বিক্রিয়া তো দুইটা, খুব মনোযোগ দেয়া, ঠিক আছে, ভালোভাবে মুখস্থ করবা, ওকে। আচ্ছা, তার মানে ব্রুমিন আর কে ওই যদি থাকে, তাহলে তুমি করবা এটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ওকে। আচ্ছা, লাস্ট ওয়ান প্রশ্ন, কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় নিচের কোনটা। তো কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা, এই কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় হচ্ছে তোমার ক্লোরোফর্ম, কোনটা ভাইয়া, ক্লোরোফর্ম। এখানে 4টা বিক্রিয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে। সো এমসিকিউ গুলো মনোযোগ দিয়ে পড়বা। তো আমরা টাইপ 17 চলে আসি। তো টাইপ 17 হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিলেটেড। তো এখান থেকে তুমি আসলে একটা এমসিকিউ পারবা, সেটা তোমার হচ্ছে ধরো তোমাকে কোন একটা যৌগ দিয়ে বলবো সেটা অ্যারোমেটিক যৌগ কিনা,
মানে ধরো তোমাকে কোন একটা যৌগ দিয়ে বললো সে অ্যারোমেটিক কিনা তুমি যাচাই করো, তো এটা যাচাই করার জন্য তোমার একটা তথ্য লাগবে, সেটাকে বলে হাকেল তথ্য। তো হাকেল তথ্য বলছে যে কোন একটা যৌগ অ্যারোমেটিক হইতে গেলে তার ভিতরে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। কি থাকা লাগবে ভাইয়া? 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তো আমরা এখন এই টাইপে দেখো বেশ কয়েকটা যৌগ আমাকে দেওয়া আছে। আমি কি করব, যে প্রথমে আমি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে কিনা সেটা বের করে নিব। তো এখানে একটু লক্ষণীয় ব্যাপার, তুমি কি করবা, যদি এই টাইপের প্রশ্ন আসে তুমি সবসময় n এর মান বের করে নিবা, ঠিক আছে, n এর মান। তো মনে রাখবা n এর মান তোমার যদি এরকম পূর্ণ সংখ্যা আছে 0 1 2 3 4 ডট ডট ডট, তাহলে এটাকে তুমি বলবা হাকেল নাম্বার, ঠিক আছে। যদি তোমার 0 1 2 3 4 পূর্ণ সংখ্যা আসে তাহলে তুমি বলবো যৌগটা অ্যারোমেটিক। যৌগটা কেমন বলো? যৌগটা অ্যারোমেটিক। আর যদি তোমার হচ্ছে n এর মান ভগ্নাংশ আসে, ধরো সাপোজ n এর মান ভগ্নাংশ আসলো হাফ অথবা 1/4 ডট ডট ডট, ঠিক আছে, তখন সে কি নয় বলো? যৌগটা অ্যারোমেটিক নয়। ব্যাপারটা বুঝতে পারলাম? তার মানে যদি তোমার n এর মান 0 1 2 3 পূর্ণ সংখ্যা আসে তাহলে যৌগটা অ্যারোমেটিক, আর যদি তোমার ভগ্নাংশ তাহলে যৌগটা কি নয়? অ্যারোমেটিক নয়। এখন তুমি যদি এইখানে n এর মান, তুমি যদি এখানে n এর মান 0 1 2 3 4 বসাও তাহলে ব্যাপারটা দেখো তো কি আসতেছে। তাহলে তুমি কি করবা, n এর মান 0 1 2 3 4 বসাবা। আচ্ছা, যদি আমি বসাই তাহলে আমি পাবো হাকেল নাম্বার। কি পাবা? হাকেল নাম্বার, বা তুমি হচ্ছে হাকেল সংখ্যা পাবা। তাহলে কি বসাবা, ধরো n এর মান বসালে 0, তাহলে আমি বসালাম 4 × 0 + 2, তার মানে ফলাফল কত আসতেছে 2। তাহলে আমি বলতে পারি 2 হচ্ছে তোমার হাকেল নাম্বার, ঠিক আছে। কারণ আমি যদি তোমার বছর ধরো n এর জায়গায় 1 বসালাম তাহলে 4 × 1 + 2, তাহলে ফলাফল আছে তোমার 6। তাহলে আমি তোমার যদি হচ্ছে এখানে 4 এর জায়গায়, তাহলে n এর জায়গায় ধরো 0 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, এইভাবে বসানোর পরে যে নাম্বার গুলো পাবো 4 × 8 আর 2 10, এই যে তোমার 2 6 10 ইত্যাদি, এই সংখ্যাগুলোকে বলতে হচ্ছে হাকেল সংখ্যা। বুঝতে পারছো? তো চলো আমি পরেরটা আগে করি, যে তোমাকে বলছে কোনটা হাকেল সংখ্যা নয়। তাহলে ভাই বল হাকেল সংখ্যা কোনগুলা? 2 6 10, দেখো খেয়াল করে এখানে 2 আছে, 6 আছে, 10 আছে। তাহলে আমি বলতে পারি আনসার হচ্ছে আমার এখানে খ নাম্বার, যে 4 তোমার কি না হাকেল সংখ্যা নয়। ওকে, এখন কোশ্চেন নাম্বার 1 এ চলে আসো। একে বলা হয়েছে কোনটা অ্যানোমেটিক যৌগ নয়। তাহলে আমি কি করব, 4n+2 সঞ্চারণশীল পাই ইলেকট্রন বের করব। তাহলে ভাই একটু কষ্ট করে বলো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? আমরা জানি প্রতিটা বন্ধনে পাই ইলেকট্রন আছে দুইটা করে, এখানে পাই বলতেছে দুইটা, তাহলে এখানে তোমার 2, ঠিক আছে। তাহলে হাকের নাম্বার কি হবে দেখো তো, 4n+2, এখান থেকে n এর মান আসছে 0, সো এটা হচ্ছে আবার অ্যারোমেটিক যৌগ। তো এখানে একটু খেয়াল করে বলো যে এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 2 4 6 8 10, তার মানে তোমার 4n+2 মানে পাই ইলেকট্রন সংখ্যা তোমার এত, তাহলে এটার মান পাচ্ছ তুমি হচ্ছে 10। তাহলে n এর মান কত আসতেছে? তাহলে 10 থেকে 2 বাদ দিলে তোমার 8, তাহলে n এর মান তোমার আছে 2। হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, সো এটা হচ্ছে আমার একটা অ্যারোমেটিক যৌগ। তো এখানে খেয়াল করে এখানে কয়টা আছে বলো? 2 2 চারটা আছে। তাহলে তুমি পাই ইলেকট্রন কতগুলো পাইলা? 4n+2 সমান 4 পাইছো। তাহলে 4 থেকে 2 বাদ দিলে দেখো, তাহলে 4 থেকে 2 বাদ দিলে তোমার আছে 2, তাহলে n এর মান কত পাচ্ছ? 2/4, তার মানে তোমার হচ্ছে হাফ। দেখো ভগ্নাংশ চলে আসে, সো এটা আমার কি না বলো? এটা এখানে আমার সঠিক আছে, মানে এটা অ্যারোমেটিক যৌগ নয়। তোমাকে প্রশ্ন করছে কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, বুঝতে পারলা? আচ্ছা, পরের প্রশ্ন খেয়াল করো যে এখানে তুমি একটু বি কেয়ারফুল। যদি তোমার ধরো এই যে আমার লাগবে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, মানে যে ইলেকট্রন গুলো সার্কেলের ভিতরে ঘুরতে পারবে, এটা তো সার্কেলের বাইরে, সেটা তুমি গ্রহণ করবা না। তাহলে এটাকে তুমি পাই ইলেকট্রন হিসেবে গণনা করবে। তাহলে পাই ইলেকট্রন কয়টা পারবো? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুটো, টোটাল 6টা পাইলাম। তাহলে আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন মানে ইলেকট্রন পাইলাম 6টা। তাহলে 6 থেকে 2 বাদ দিলে তোমার হচ্ছে 4, তাহলে 4n সমান তোমার হচ্ছে 4, তাহলে n সমান কি আসতেছে? 4/4, তার মানে 1। হ্যাঁ, এটাও পূর্ণ সংখ্যা। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ নয় কোনটা? ঘ নাম্বার তোমার আনসার। তো পাই বন্ধন সংখ্যা কত? তো তোমাকে আমি একটা শর্ট ট্রিক দেই, এটাকে আমি বলছি এমবিটি মেডিবাইজার টেকনিক। তো তোমার যে কোনো ক্ষেত্রে তোমার যদি সিগমা বন্ধন বা পাই বন্ধন বের করতে বলে, তুমি আসলে সিগমা বন্ধনের ক্ষেত্রে তুমি জাস্ট পরমাণু গুলা কাউন্ট করবা, টোটাল পরমাণু কয়টা আছে, ঠিক আছে। তাহলে যতগুলা পরমাণু থাকবে তার থেকে তুমি 1 মাইনাস করবা, তাহলে তুমি পাবো সিগমা বন্ধন। আর যদি পাই বন্ধন কাউন্ট করতে বলে, তুমি দেখবা যে আসলে এখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন কতগুলো আছে। তো দ্বিবন্ধন তোমার যদি ধরো দুইটা, ধরো দ্বিবন্ধন আছে মনে করো একটা দ্বিবন্ধন মানে দুইটা বন্ধন আছে, তাহলে মনে রাখবা সিগমা বন্ধন গঠন ব্যতীত কখনো পাই বন্ধন গঠিত হইতে পারে না। ধরো দ্বিবন্ধন আছে মানে অবশ্যই তাহলে কি ওইখানে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন আছে। ধরো ত্রিবন্ধন আছে তাহলে একটা সিগমা দুইটা পাই বন্ধন। এখন ধরো চারটা বন্ধন আছে, সিগমা বন্ধন সবসময় কয়টা? একটা, আর বাকিগুলো তোমার হচ্ছে কি পাই বন্ধন। আর একটা কথা মনে রাখবা, সিগমা বন্ধন গঠন ব্যতীত কখনোই পাই বন্ধন গঠিত হইতে পারে না। তোমরা বুঝতে পারলা? সিগমা বন্ধন গঠন ব্যতীত কখনোই পাই বন্ধন গঠিত হইতে পারে না। সো এই প্রশ্ন আমাকে বলছে যে সিগমা বন্ধন কতগুলা, পাই বন্ধন কতগুলা। তাহলে তুমি এক কাজ করে ফেলে এখানে পরমাণু কয়টা আছে গণনা করো। যেমন এখানে আছে 1 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে তুমি সিগমা বন্ধন কেমন গণনা করবা? মোট পরমাণু সংখ্যা থেকে কত মাইনাস করবা? 1 মাইনাস করবা। তাহলে আমার পরমাণু সংখ্যা হচ্ছে 12, 12 থেকে কত মাইনাস করবা? 1।
তাহলে বলো সিগমা তাহলে বলো সিগমা বন্ধন কয়টা হলো? তাহলে 12 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে তোমার হচ্ছে সিগমা বন্ধন হচ্ছে তোমার 12 মাইনাস 1, তার মানে 11। আচ্ছা, এখন আমরা চলো এটা পাই বন্ধনটা গণনা করি। তাহলে আমরা কিন্তু সিগমা বন্ধন পেয়ে গেছি তোমার হচ্ছে কি 11টা। আচ্ছা, পাই বন্ধন কয়টা? দেখো এখানে দ্বিবন্ধন আছে, একটু খেয়াল করো, এই স্ট্রাকচার আমি এখানে আছি। তাহলে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, তাহলে ভাই দ্বিবন্ধন যদি একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তাহলে এখানে একটা পাই বন্ধন পেলা, এখানে একটা পাই বন্ধন পেলা, তাহলে কয়টা বন্ধন হলো বলো? দুইটা। তাহলে সিগমা বন্ধন 11টা, পাই বন্ধন দুইটা, তো সঠিক কথা তোমার হচ্ছে উম নাম্বার। আচ্ছা, পরের প্রশ্ন খেয়াল করো। তো পরের প্রশ্ন খেয়াল করে একটু দেখো যে এখানে আমি তোমার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত তোমার হোমওয়ার্ক মানে ডু ইউর সেলফ, তুমি নিজে করবা। পরে পরে এগুলো কমেন্ট সেকশনে জানাবা যে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা। তো এটার ভিতরে এই যে 1 নাম্বার প্রশ্ন অনেকবার অ্যাডমিশন ক্লাস বোর্ড পরীক্ষা আসছিল, তো এটা তো আমি এই প্রশ্নটা তোমাকে আমি সলভ করে দিচ্ছি। তো তুমি প্রথমে কি করবা, সিগমা বন্ধন বের করার জন্য প্রথমে পরমাণু সংখ্যা কাউন্ট করে দিবা। পরমাণু কয়টা বলো? এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে বলো মোট পরমাণু 6টা, তাহলে সিগমা বন্ধন কয়টা হবে বলো তো? তাহলে 1 মাইনাস করে দিবা, তাই তো? তাহলে 1 মাইনাস করে ফলাফল আছে তোমার হচ্ছে 5, তাহলে এটা সিগমা বন্ধন হচ্ছে তোমার 5টা। আর পাই বন্ধন কয়টা বলো তো? তাহলে পাই বন্ধন হচ্ছে তোমার, একটু খেয়াল করে দেখো যে এটা যদি আমি স্ট্রাকচার অঙ্কন করি তাহলে কেমন আসছে। তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে কার্বন, তাহলে নাইট্রোজেনের সাথে ত্রিবন্ধনের দ্বারা আবদ্ধ। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে বন্ধন কয়টা আছে বলো? 3টা। তাহলে আমি বলতে পারি এখানে একটা সিগমা বন্ধন আছে তোমার কি বলো? 2টা পাই বন্ধন। সো এখানে পাই বন্ধন আছে তোমার 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকিগুলো তুমি হচ্ছে নিজে করবা, নিজে করার পরে আমাদের আনসারটা কমেন্ট সেকশনে জানাবা। তো এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা তোমার হচ্ছে বেনজিন। তো আমরা কেবল সিগমা সিগমা বন্ধন কেমনে বের করবো? মোট পরমাণু সংখ্যা থেকে 1 মাইনাস করব। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো এই যে বেনজিন যেটা, তো বেনজিনের পরমাণু কয়টা আছে? 6 আর 6 12। তাহলে সিগমা বন্ধন হওয়ার কথা 12 মাইনাস 1 11টা। কিন্তু আসলে ভাই এখানে কিন্তু 11টা না। তো মনে রাখবে স্পেশালি এইখানে তোমার যতগুলো পরমাণু ততগুলো সিগমা বন্ধন, আর পাই বন্ধন কতগুলো? পাই বন্ধন হচ্ছে তোমার এখানে একটা। দেখো একান্তর দ্বিবন্ধন থাকে, মানে একটার পর পর দ্বিবন্ধন থাকে, একটা, দুইটা, তিনটা, তো তিনটা তোমার হচ্ছে পাই বন্ধন। বুঝতে পারলা? তো একটু ব্যতিক্রম এই বেনজিনটা মনে রাখবে যে বেনজিনের সিগমা বন্ধন হচ্ছে 12টা, পাই বন্ধন হচ্ছে তোমার 3টা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে আমরা চলে যাই। দেখো এই কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে যে এ নামক একটা যৌগ তৈরি হলো, এই যৌগে কয়টা বন্ধন ইলেকট্রন আছে? তোমাকে বন্ধন সংখ্যা বলে নাই, বলছে বন্ধন ইলেকট্রন কয়টা। তাহলে বন্ধন ইলেকট্রন গণনা করার আগে তুমি মনে রাখবা প্রত্যেকটা বন্ধনে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা? 2টা ইলেকট্রন। তাহলে আমি প্রথম কি করবো, এখানে টোটাল কতগুলো বন্ধন তৈরি হয়েছে এটা কাউন্ট করবো। তো এটা খেয়াল করো, যদি তোমার Km এর উপর পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে এখানে বিচ্যুতি বিক্রিয়া সংঘটিত হয়, মানে এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন এই দুইটা মিলে হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে যায়, মানে বিচ্যুতি বিক্রিয়া সংঘটিত হয়। যখন তোমার হচ্ছে মানে দুইটা মানে বের হয়ে যাবে, তখন এখানে তোমার একটা নতুন বন্ধন তৈরি হয়। তাহলে তোমার মূলত যৌগটা কি দাঁড়ালো? এ নামক যৌগটা তোমার হচ্ছে CH3CO CH3, ঠিক আছে। এখন বলছে তোমার এটা তোমার হচ্ছে কি বলো, এ নামক যৌগ। এখন তোমাকে বলছে এই যৌগে কয়টা বন্ধন ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে আমি চলো দেখি এখানে টোটাল বন্ধন কতগুলো আছে। এই যে কার্বন, ঠিক আছে, বন্ধন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে CO, তাহলে সি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো তুমি একটা কাজ করো, এখানে টোটাল বন্ধন কতগুলো আছে কাউন্ট করো। দেখো তো বন্ধন কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে টোটাল বন্ধন হচ্ছে তোমার টোটাল 10টা। তাহলে আমরা জানি প্রত্যেকটা বন্ধনে ইলেকট্রন 2টা, তাহলে একটা বন্ধনে ইলেকট্রন যদি 2টা থাকে তাহলে বলো তো 10টা বন্ধনে কয়টা থাকবে? 20টা। তো এখানে একটু তাহলে বলো যে এখানে তোমার বন্ধন ইলেকট্রন কয়টা? তাহলে এখানে সঠিক আনসার তোমার হচ্ছে 20, ঠিক আছে। আশা করি তোমাকে যে কোনো যৌগ দিলে তুমি সিগমা বন্ধন অথবা পাই বন্ধন গণনা করতে পারবা। তো টাইপনিস দেখো, টাইপনিস তোমার হচ্ছে সংকরায়ন, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে সংকরণ কাদের ঘটে? সংকরায়ন ঘটে তোমার হচ্ছে কেন্দ্রীয় মৌলের, মানে কোন একটা যৌগের যে কেন্দ্রীয় মৌল তার সংকরায়ন ঘটে। তো কথা হচ্ছে তুমি চিনবা কেমনে যে কোনটা কেন্দ্রীয় মৌল? কেন্দ্রীয় মৌল চেনার উপর হচ্ছে প্রথম কথা হচ্ছে সংখ্যা কম থাকবে, আর সেকেন্ড কথা হচ্ছে যদি তোমার সংখ্যা কখনো সমান দেখো, তখন তুমি দেখবা যে মৌলগুলোর ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতার মান কম, মানে যে মৌলগুলো কম আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান কম, যার সে হবে তোমার কি বলো? কেন্দ্রীয় মৌল। অথবা বলতে পারো যে যার হাত বেশি বা যোজনী বেশি। ওকে, এখানে খেয়াল করতে হবে, এখানে তোমাকে বলছে কেন্দ্রীয় কার্বনের সংকরণ করো। তোমাকে এখানে প্রশ্ন বলে দিচ্ছে এখানে কেন্দ্রীয় মৌলকে কার্বন। তো দেখো এই প্রশ্নগুলো আসলে তুমি মানে দ্রুত কিভাবে আনসার করবা, এটার জন্য আসলে তুমি দেখো এই শখকে একটু কাইন্ডলি মুখস্থ করবা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শখ। তো এখানে বলছে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, ঠিক আছে। এই তুমি 4টে শ্রেণী আমি লিখছি এখানে। তো অ্যালকেন আমরা কি জানি বলো? একক বন্ধন থাকে, অ্যালকাইনের দ্বিবন্ধন থাকে, অ্যালকেনের দ্বিবন্ধন, অ্যালকাইনের তোমার হচ্ছে ত্রিবন্ধন থাকে। তোমার রাখবা যদি তোমার হচ্ছে একক বন্ধন থাকে তাহলে সংকরণ ঘটবে sp3, আর দ্বিবন্ধনের সংকরণ ঘটবে sp2, আর ত্রিবন্ধনের তোমার সংকরণ ঘটবে হচ্ছে তোমার sp। ওকে, আর বেনজিনকে স্পেশালি মনে রাখবা এটা sp2। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে তোমার যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, এটা বেশ কয়েকবার বোর্ড পরীক্ষা আসলো, মানটা তোমার হচ্ছে 0.139 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি যখন সংকরণ বের করতে যাবা তুমি দেখবা যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আসলে কি আছে।
ওকে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখছি এস চরিত্র, এখানে লিখছি তোমার হচ্ছে পি চরিত্র। তাহলে এস তুমি কেমনে বের করবা, একটু খেয়াল করে দেখো, এখানে সংকরণ কি বলো, sp3, তাহলে এস কয়টা আছে, একটা, পি কয়টা, তিনটা, তাহলে 3 আর 1 কত হলো, 4। তাহলে তুমি যদি 100 ভাগকে 4 ভাগে, মানে তোমার টোটাল ভাগ হচ্ছে 100, মানে টোটাল পরিমাণ তুমি যদি 100 কে 4 ভাগে ভাগ করো, প্রত্যেক ভাগে কত করে করে 25। তাহলে বলো এখানে এস কয়টা আছে, 1, তার মানে এটা কত অংশ, 25%। তাহলে বাকি বলো, মানে 100 ভাগের 1 ভাগ 25 হলে তাহলে 3 ভাগ কত হবে, 75। তোমার পিছনে তো তোমার হচ্ছে 75%। তো এই অ্যালকেনের ভিতরে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হয় 0.154 ন্যানোমিটার, আর কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হয় 0.110 ন্যানোমিটার। ওকে। পরে আসে অ্যালকিন, অ্যালকিনে তোমাকে বলো sp2 সংকরণ। এখন চিন্তা করো, এস কয়টা আছে, একটা, পি কয়টা আছে, দুইটা, তাহলে 2 আর 1 কত হলো বলো তো, 3 হলো না। তাহলে 100 ভাগকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়তেছে, 33.33%। তাহলে দ্বিতীয় ভাগে কত পড়বে, 66.67%। ওকে। এখানে তোমার কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার, আর কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব 0.109 ন্যানোমিটার। ওকে। অ্যালকানের ক্ষেত্রে আসো, অ্যালকানের সংকরণ তোমার হচ্ছে sp, মানে একক বন্ধন থাকলে sp3 সংকরণ, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ, ত্রিবন্ধন থাকলে তোমার হচ্ছে কি বলো, sp সংকরণ। তাহলে বলো এখানে কি s একটা, p একটা, তাহলে দুইটা, 100 এর 2 ভাগে ভাগ করলে কত হয়, প্রত্যেক ভাগে তোমার চলে আসে 50%, 50% করে। তার মানে s চরিত্র হচ্ছে তোমার 50%, p চরিত্র তোমার হচ্ছে 50%। এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.1209 ন্যানোমিটার, আর কার্বন আর বন্ধন দূরত্ব 0.106 ন্যানোমিটার। তো স্পেশালি চার্জ মনে রাখবা, বেনজিনের ক্ষেত্রে তোমার হয় 0.139 ন্যানোমিটার, বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, স্পেশাল কেস দেখবা, খেয়াল করো যে হিরো আর হচ্ছে তোমার গ্রাফাইট, হিরোকের ক্ষেত্রে sp3 সংকরণ, আর গ্রাফাইটের ক্ষেত্রে তোমার হচ্ছে sp2 সংকরণ। তো মনে রাখবা, এই হিরোক আর গ্রাফাইটের ভিতরে গ্রাফাইট তোমার কি হয়, বিদ্যুৎ পরিবহন করে, বুঝতে পারছো। এখন তাহলে চলো আমরা তোমার হচ্ছে এমসিকিউ চলে যাই, যেখানে তোমার হচ্ছে কেন্দ্রীয় কার্বনের সংকরণ কি হইতে পারে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যে এখানে তোমার হচ্ছে আমরা সংকরণটা বের করে নিই। দেখো যে তুমি যদি এটা স্ট্রাকচার অঙ্কন করো তাহলে কেমন আসবে, তাহলে তোমার হচ্ছে আসবে আনসার হাইড্রোজেন, 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 এখানে তোমার হচ্ছে কার্বন, ঠিক আছে, তাহলে উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এখানে এই কার্বন, তাহলে তোমার বলো হাইড্রোজেন নিচে, এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দিয়ে ফেলো, এই হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এই কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন একটা জিনিস লক্ষ্য করে খেয়াল করো, যে তুমি খুঁজে বের করে কোথায় দ্বিবন্ধন আছে, কোথায় একক বন্ধন আছে, কোথায় ত্রিবন্ধন আছে। তাহলে বলতো এই কার্বনে কি কোনো দ্বিবন্ধন আছে, নাই, সবগুলো কি একক বন্ধন। সো আমি বলতে পারি এই কার্বনে sp3 সংকরায়ন, এই কার্বনে সেম sp3 সংকরায়ন। আচ্ছা, এই কার্বনে কি তাহলে বলতো, যে এই কার্বন যে খেয়াল করো এর চতুর্দিকে তোমার দ্বিবন্ধন আছে, তার মানে কি দ্বিবন্ধন আছে মানে কি, এর কি ধরনের সংকরণ বলো, sp2, এটা sp2, এটা sp3, এটা কি বলো, sp3। তার মানে আসলে এখানে যে তোমার কেন্দ্রমূলক কার্বন আছে, এদের ভিতরে তোমার সংকরণ আছে তোমার দুইটা, কয়টা, দুইটা। তার মানে sp3 সংকরণ হইতে পারে, sp2 সংকরণ হইতে পারে। তো এখানে একটু খেয়াল করে, অপশনে sp2 sp3 দুইটাই কিন্তু আছে। তো এটা তোমাকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে দিয়ে দিতে পারে, যে তোমার এই যৌগের ভিতরে কার্বনের কি ধরনের সংকরণ। তো তখন তোমার আনসার কিন্তু তোমার ক নম্বর হবে, আনসার তোমার হচ্ছে খ নম্বর হবে। কিন্তু তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিত যে এই যে দ্বিবন্ধন যুক্ত কার্বনের কি ধরনের সংকরণ, তখন তোমার আনসার হতো sp2। আবার যদি বলে দিত ধরো এই যে প্রথম কার্বনের কি ধরনের সংকরণ, তখন তুমি আনসার করতে sp3। ওকে। তাহলে এখন তোমার দেখো এখানে আমি বেশ কটা লিখে রাখছি, এই প্রত্যেকটা তোমার বোর্ড পরীক্ষা আসার প্রশ্ন। তো তুমি এগুলো বাসায় ট্রাই করবা, ট্রাই করার পরে কোনটা কি ধরনের সংকরণ রয়েছে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবা। তো আমি লাস্ট ফাইনালি একটা বলে দিতে চাই, সেটা তোমার হচ্ছে কার্বনিল মূলক। খেয়াল করে দেখো যে এখানে কি বন্ধন আছে, এখানে তোমার হচ্ছে দ্বিবন্ধন আছে, তো সংকরণ কি করবে বলো, sp2। বুঝতে পারছো। তো তুমি যদি মোটামুটি এতটুকু মাথায় রাখতে পারো, তাহলে আসলে সংকরণ থেকে তোমার কোনো ধরনের সমস্যা হবে না। আমরা জৈব যৌগের 100টা এমসিকিউ 20 টাইপের একদম লাস্ট টাইপে চলে এসেছি। তো আমাদের লাস্ট টাইপটা হচ্ছে পলিমারকরণ প্লাস ডেটল, প্যারাসিটামল, টিএনটি অথবা গ্লিসারিন, টিসি ইত্যাদি ভিত্তিক। তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে কোনটি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি, কোনটি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, তোমার এখানে আনসার তোমার হচ্ছে পলিএস্টার। ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে মেলামাইন উৎপাদনের কাঁচামাল কোনটি, মেলামাইন উৎপাদনের কাঁচামাল তোমার হচ্ছে ইউরিয়া, H2NCO NH2। তারপরে বলছে তোমাকে বলছে প্রাকৃতিক পলিমার নিচের কোনটি, প্রাকৃতিক পলিমার হচ্ছে তোমার রাবার, কোনটা, রাবার। আচ্ছা, পরে প্রশ্ন বলছে পিভিসি এর মনোমার কি, পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, তার মানে ভিনাইল ক্লোরাইড হচ্ছে তোমার পিভিসি, মানে তোমার হচ্ছে পলিমার কোন বিক্রিয়ার মাধ্যমে উৎপাদন হয়, এজন্য এটাকে বলা তোমার পিভিসি। তাহলে পলি মানে ভিনাইল ক্লোরাইড, দেখো যে CH2 বন্ড ডাবল বন্ড সি, এটাকে বলে ভিনাইল, সাথে ক্লোরিন যুক্ত, এটাকে বলে ভিনাইল ক্লোরাইড। এখানে যদি n সংখ্যক মনোমার যুক্ত হয় তাহলে এটাকে বলে পলিভিনাইল ক্লোরাইড। সো সঠিক আনসার তোমার হচ্ছে খ নাম্বার। পরের প্রশ্ন বলছে মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাক্রোলিন পরীক্ষার সাহায্যে কোনটি শনাক্তকরণ করা যায়।
এখানে তোমার সঠিক আনসার তোমার হচ্ছে গ্লিসারিন। কি বলতো? গ্লিসারিন। দেখো বিক্রিয়া একটু মনে রাখবা, এটা তোমার হচ্ছে গ্লিসারিনের সংকেত। যদি পটাশিয়াম বাইসালফেট দাও, এখানে তোমার হচ্ছে অ্যাক্রিলিন তৈরি হয়। এটা তোমার হচ্ছে কি বৃষ্টি, একদম বাজে গন্ধ। ঠিক আছে, যখন তুমি ধরো সাপোজ পটাশিয়াম বাইসালফেট বিক্রিয়া দিলা, যদি তোমার হচ্ছে বৃষ্টি গন্ধ বের হয়, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে তোমার কি গ্লিসারিন আসে। পরের প্রশ্ন বলছে ডিনামাইট তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? তাহলে ডিনামাইট তৈরিতে তোমার ব্যবহৃত হয় নাইট্রোগ্লিসারিন। কোনটা ভাইয়া? নাইট্রোগ্লিসারিন। পরের প্রশ্ন বলছে ক্লোরোজাইলিনলের সংকেত নিচের কোনটা? তাহলে ক্লোরোজাইনের সংকেত তোমার হচ্ছে এই যে এটা, ফেনল থাকবে, সিএইচসি গ্রুপ থাকবে দুটো, আর থাকবে তোমার হচ্ছে ক্লোরিন। পরের প্রশ্ন তোমাকে বলছে ডেটলের মূল উপাদান কোনটা? এখানে বলছে আইসোপ্রোপানল, পাইন অয়েল, ক্লোরোজাইলিন, সবগুলো। এখানে তোমার সঠিক আছে তোমার হচ্ছে এই সবগুলো তোমার হচ্ছে কি ডেটলের মূল উপাদান। লাস্ট ওয়ান প্রশ্ন, কোনটা কঠিন জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড নয়? তাহলে আমরা জৈব যৌগের বিশুদ্ধ মানদণ্ড হচ্ছে তোমার গলনাঙ্ক দিয়ে আমরা জৈব যৌগ বিশুদ্ধভাবে আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, বিশুদ্ধ মানদণ্ড নয় তোমার হচ্ছে স্থির স্ফুটনাঙ্ক। সঠিক আনসার কোনটা? যে তোমার স্থির স্ফুটনাঙ্ক তোমার হচ্ছে কঠিন জৈব যৌগ বিশুদ্ধতার মানদণ্ড নয়। ব্যাপারটা বুঝতে পারছো? এই